আও, আম্মু গো আমাকে মেরে ফেললো। এই ছেলে, তুই কি দেখে শুনে হাঁটতে পারিস না? আরে আপু, আমি তো ভুল করে আপনার সাথে ধাক্কা খেয়েছি। তাই কি আপনি আমাকে তুই তোকারি করবেন? হ্যাঁ করব। একে তো আমাকে ধাক্কা দিয়ে ফেলেছিস, আবার মিথ্যা বলছিস যে আমি ভুল করে ধাক্কা খেয়েছি। আমি কি এসব বুঝি না তুই ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খেয়েছিস? আমি কি চিনি না তোদের মতো ছেলেরা এমনই হয়? আহা আপু, আমি না হয় একটা ধাক্কাই খেলাম, তার জন্য কি এত কথা বলতে হবে? কি বললি? আমি বেশি কথা বলি? তোরা না আসলেই খারাপ, এক নাম্বারের বাজে ছেলে। মেয়েদের কিভাবে পটানো যায় সারাক্ষণ সেটাই ভাবিস। সব সময় বাহানা খুঁজিস কিভাবে মেয়েদের পেছনে লাগা যায়। হায় আল্লাহ, এটা আমি কার পাল্লায় পড়লাম? আমি তো মনে হয় পাগল হয়ে যাব। এ কথা বলেই আদিত্য রিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে আদিত্য এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, আর আজকে এই ভার্সিটিতে তার প্রথম দিন ছিল। আদিত্য ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় ভুলবশত রিতার সাথে ধাক্কা খায়। আর তারপরেই তো দেখলেন, আদিত্য চলে যাওয়ার পর রিতার বান্ধবীরা রিতার কাছে আসে। শাইলা বলে, কিরে রিতা, আবার কি কারো মাথা খারাপ করছিলি নাকি? তুই কি বলতে চাস? না কিছু না, বাদ দে। তোরা সবাই কি প্ল্যান করে আমাকে অপমান করছিস? আরে, তোকে অপমান করে আমাদের কি লাভ? আচ্ছা বাদ দে, ক্লাসে চল, বেল দিয়ে দিয়েছে। তখন তারা তিনজন ক্লাসের দিকে যায়। অন্যদিকে আদিত্য এতক্ষণ তার ক্লাস খুঁজে ক্লাস পেয়ে ক্লাসে গিয়ে বসে। রিতা ক্লাসে ঢুকেই সামনে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? এই ছেলেটা আমাদের ক্লাসে কি করছে? কোন ছেলেটা? রিতা আসলে আদিত্যকে দেখেছে। রিতা তখন আদিত্যকে দেখে স্থবিত হয়ে যায়, কারণ তখন ঝগড়া করতে গিয়ে যে ঠিক করে আদিত্যকে দেখে নাই। আর এখন আদিত্যকে দেখে তো রিতা পুরোই গ্রাস খেয়ে যায়। তখন রিতা আদিত্যর দিকে এগিয়ে যায়। এই ছেলে, তুমি এখানে কি করছো? বাহ বাহ, তুই থেকে তুমি হয়ে গেল। এই একদম আমাকে রাগাবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনাকে রাগানোর আমারও কোনো ইচ্ছা নেই। তাহলে বলো। আমি নতুন ভর্তি হয়েছি, আজকেই প্রথম ক্লাস। ও ভালো, স্বাগতম। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। আদিত্য কিছু বলে না, শুধু মাথা নাড়ে। রিতা তার টেবিলে গিয়ে বসে। তখনই তার বান্ধবীরা বলা শুরু করে, কিরে, ক্রাশ খেলি নাকি ছেলেটার উপর? আমারও মনে হচ্ছে। যা, তোরা কি যে বলিস। যাই বলিস, আমাদের দুলাভাই কিন্তু পোড়াই জোস। তাদের কথার মাঝখানেই স্যার ক্লাসে প্রবেশ করে। ক্লাসে স্যার আসার পরে সবাই চুপচাপ হয়ে যায়। স্যার লেকচার শুরু করেন, কিন্তু রিতার মন পড়ে থাকে আদিত্যের দিকে। বারবার সে আর চোখে ছেলেটিকে দেখছিল। সে রাগী চেহারার বদলে এখন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মনে। আদিত্যের শান্তশিষ্ট এবং ভদ্র ব্যবহার তাকে মুগ্ধ করেছে। অন্যদিকে আদিত্য মাঝে মাঝে অনুভব করছিল কেউ তার দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হতেই সে হালকা হাসে। রিতার মুখ লজ্জায় লাল হয়ে যায়। তাড়াতাড়ি সে অন্যদিকে তাকিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। ক্লাস শেষ হওয়ার পর রিতা তার বান্ধবীদের সাথে কথা বলছিল। কিরে রিতা, আজ তোর কি হয়েছে বলতো? সেই সকাল থেকে দেখছি তুই কেমন অন্যমনস্ক হয়ে আসছিস, আর ওই ছেলেটার দিকে কেমন করে যেন তাকাচ্ছিলি। হ্যাঁ রে, আমরাও তো তাই ভাবছি। ব্যাপারটা কি, খুলে বলতো। আরে না, তেমন কিছু না। আসলে সকালে ওর সাথে যা হলো, তারপর ওকে ক্লাসে দেখে একটু অবাক হয়েছিলাম আর কি। ও, তার মানে আমাদের রাগিনী এখন ভিজে বিড়াল হয়ে গেছে, তাই না? প্রথম দেখাতেই কুপকাত। একদম ঠিক বলেছিস। দেখলেই মনে হচ্ছে আমাদের রিতার মনে কেউ দোলা দিয়েছে। ঠিক সেই মুহূর্তেই আদিত্য তাদের পাশ দিয়ে যাচ্ছিল। রিতা হঠাৎ বলে ওঠে, এই যে শুনুন। আমাকে বলছেন? হ্যাঁ মানে আসলে সকালে তোমার সাথে আমার ব্যবহারটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য আমি দুঃখিত। আরে, এতে আর দুঃখের কি আছে? ওটা তো একটা ভুল বোঝাবুঝি ছিল, আপনি কিছু মনে করবেন না। না মানে আমার আসলে একটু রাগ বেশি তো, তাই। হ্যাঁ, রিতার একটু ওসব সমস্যা আছে। তবে মানুষ হিসেবে কিন্তু ও খুবই ভালো। আমি বুঝতে পেরেছি, আসলে প্রথম দেখায় একটু ভুল বোঝাবুঝি তো হতেই পারে। জি আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম আদিত্য। ও সুন্দর নাম। আমার নাম রিতা।
আর এরা আমার বান্ধবী শায়লা আর শশী। আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। শায়লা এবং শশী একসাথে বলে ওঠে, আমাদেরও আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আসলে আমার এখন একটু কাজ আছে, পরে আবার কথা হবে। ঠিক আছে। আদিত্য চলে যাওয়ার পর শায়লা রিতার দিকে তাকিয়ে হেসে বলে, কিরে রিতা, তোর আচরণের ধরনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, তাই না সুশি? একদম, মনে হচ্ছিল যেন প্রেমপত্র পাঠাচ্ছিল। তোরা একদম থামবি? আমি সত্যি বলছি, এবার কিন্তু খুব খারাপ হবে। কিন্তু তাদের হাসির বেগ থামে না। রিতা মনে মনে খুশি হলো বাইরে রাগ দেখানোর চেষ্টা করে। তার মনের মধ্যে আদিত্যর একটি মিষ্টি ছবি গেঁথে যায়। সে বুঝতে পারে ঝগড়ার শুরুতেও কখনো কখনো সুন্দর সম্পর্কের বীজ লুকিয়ে থাকতে পারে। ভার্সিটি ক্লাস শেষ হবার পরে আদিত্য যখন গেটের দিকে যাচ্ছিল তখনই রিতা পেছন থেকে ডাকে, এই যে শুনছো, একটু দাঁড়াও তো। আমাকে বলছেন? হ্যাঁ, মানে একটু কথা ছিল। জি বলুন। আসলে ওই দিনের ঘটনার পরে আর তেমন কথা হয়নি তোমার সাথে। হ্যাঁ, আসলে ক্লাসের পরে যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমরা তো একই ক্লাসে পড়ি, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। তাহলে তুমি করে বললে কেমন হয়? রোজ তো দেখা হবেই। হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই, তুমি বলতে পারো। থ্যাংক ইউ। আসলে আমার নামটা তো তোমার জানা আছে, তাই না? রিতা। হ্যাঁ, মনে আছে। আদিত্য। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি কুমিল্লায়। আর তোমার? আমারও কুমিল্লায়। বাহ, তাহলে তো ভালোই হলো, একই শহরে থাকি। হ্যাঁ, শুনে ভালো লাগলো। আচ্ছা, তাহলে আজ আসি, আবার ক্লাসে দেখা হবে। ঠিক আছে, সাবধানে যেও। হালকা কথাবার্তার পর রিতা আদিত্য একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হয়। দুজনের মনেই একটা নতুন ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়। সেই দিনের ঝগড়াটা যেন এখন অন্যরকম একটা সম্পর্কের সূচনা করতে চলেছে। আদিত্য যখন কুমিল্লার বাড়িতে পৌঁছালো তখন তার বাবা মা ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। আদিত্যকে দেখেই তার মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কিরে বাবা, আজ তোর ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? সবকিছু ঠিকঠাক ছিল তো? হ্যাঁ বল বাবা, নতুন পরিবেশ, নতুন বন্ধুবান্ধব, কেমন লাগলো? কোনো অসুবিধা হয়নি তো? সব কিছু ভালোই ছিল বাবা মা, তবে প্রথমে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা? কি হয়েছিল বল তো শুনি। আসলে ভার্সিটির গেটে ঢোকার সময় ভুল করে একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিলাম। আর সেই মেয়েটা মানে একটু বেশি রাগী ছিল। তারপর কি করলো সে? খুব ঝগড়া করলো বুঝি? হ্যাঁ বাবা, প্রথমে তো আমাকে যা নয় তাই শুনিয়েছিল, তুই তোকারি পর্যন্ত করে ফেলেছে। মনে হচ্ছিল যেন আমি বিরাট কোনো অপরাধ করে ফেলেছি। মেয়েরা একটু অমনই হয়। কিন্তু মজার ব্যাপার হলো, ভার্সিটি শেষ হওয়ার পরে সেই মেয়েটি নিজেই এসে আমার কাছে ক্ষমা চেয়েছে। শুধু তাই নয়, সে আমার সাথে বন্ধুত্বও করতে চেয়েছে। তাই? বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। প্রথম দিনেই বন্ধু জুটে গেল। হ্যাঁ, আর আমরা একই ক্লাসে পড়ি শুনে তো আরও অবাক হলাম। শেষে দুজনে তুমি করে কথা বলা শুরু করলাম। তাহলে তো বোঝাই যাচ্ছে মেয়েটা আসলে ততটাও রাগী নয়। হয়তো প্রথমে একটু ভুল বুঝেছিল। অথবা প্রথম দেখাতেই কেউ কারো মনে দাগ কেটে দিয়েছে, কে জানে। যাই হোক, প্রথম দিনটা যে ভালোই ভালোই কেটেছে এটাই খুশি। এখন ফ্রেশ হয়ে নে, তোর জন্য খাবার তৈরি করা আছে। বাবা মায়ের সাথে গল্প করতে করতে আদিত্যের মুখেও হাসি আরও চড়া হয়। তারা ছেলের প্রথমের দিনের অভিজ্ঞতা শুনে বেশ মজাই পান। রিতার রাগী স্বভাব তারপরেই বন্ধুত্বপূর্ণ আচরণ তাদের কাছে বেশ হাস্যকর মনে হয়। আদিত্য হালকা হেসে মায়ের সাথে রান্নাঘরের দিকে যায়। পরের দিন ভার্সিটিতে অন্যান্য দিনের মতো ছাত্রছাত্রীদের আনাগোনা দেখা যায়। রিতা আজ একটু তাড়াতাড়ি এসেছে। তার মনে গতকালকের ঘটনাগুলো এখনো ঘোরাফেরা করছে। বিশেষ করে আদিত্যের শান্ত স্বভাব আর ভদ্র ব্যবহার তাকে বেশ ভাবিয়েছে। ক্লাসে ঢোকার আগে সে করিডরে দাঁড়িয়ে আনমনে ভাবছিল। ঠিক সেই সময় পেছন থেকে শায়লার কণ্ঠ ভেসে আসে, কিরে রিতা, কি এত ভাবছিস? আজ তোকে অন্যরকম লাগছে। কই কিছু না তো, এমনিই দাঁড়াচ্ছিলাম। মিথ্যা বলিস না একদম। কালকেই সেই ছেলেটার কথাই ভাবছিস, তাই না? যার সাথে তোর প্রথমে ঝগড়া হলো।
আর পরে প্রেম জমে ক্ষীর। এই তোরা থামবি? একদম যাতা বলিস না। প্রেম আমার মাথায় আছে, আর কি? তাহলে অমন উদাস হয়ে কি দেখছিলি? আরে বাবা, এমনিই ভাবছিলাম। চল ক্লাসে যাই, স্যার এসে পড়বেন। 3 বান্ধবী ক্লাসের দিকে রওনা হয়। রিতার মনে যদিও আদিত্যের একটা হালকা ছবি ছিল, কিন্তু বাইরে সে তা একদমই প্রকাশ করতে চাইছিল না। ক্লাসে গিয়ে তারা নিজেদের জায়গায় বসে। কিছুক্ষণ পর আদিত্য ক্লাসে ঢোকে। রিতাদের দিকে তাকিয়ে চোখ পড়তে এসে হালকা হাসে। রিতাও প্রতি উত্তরে একটু হাসে। লেকচার শুরু হওয়ার পর রিতা চেষ্টা করে মনোযোগ দিতে, কিন্তু মাঝে মাঝেই তার চোখ চলে যায় আদিত্যের দিকে। গতকালকে সেই রাগী ছেলেটার মধ্যে আছে অন্যরকম ব্যক্তিত্বের ছোঁয়া খুঁজে পাই। ক্লাস শেষ হওয়ার পর রিতা বইপত্র গুছিয়ে বের হতে যাবে, এমন সময় আদিত্য এসে তার পাশে দাঁড়ায়। হ্যালো রিতা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো। আসলে কালকে তেমন কথা বলার সুযোগ পাইনি, ক্লাস আর তারপর বাড়ি। হ্যাঁ, ঠিক বলেছো। আজকে একটু সময় হবে তোমার? যদি কিছু মনে না করো, আমরা একসাথে ক্যান্টিনে গিয়ে চা খেতে পারি। রিতা প্রথমে একটু ভাবে, তার বান্ধবীরা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। হ্যাঁ চলো, আমারও চা খেতে ইচ্ছে করছে। রিতা আর আদিত্য ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করে। তাদের নীরবতা যেন অনেক কথা বলছে। গতকালের ঝগড়াটা আজ এক নতুন সম্পর্কের দিকে বাঁক নিচ্ছে। ক্যান্টিনে গিয়ে তারা মুখোমুখি বসে। কালকের ব্যবহারের জন্য আবারও সরি বলছি। আসলে আমি বুঝতে পারিনি ধাক্কাটা এত জোরে লাগবে। বাদ দাও তো ওসব, ওটা তো হয়ে গেছে। আসলে আমারও একটু বেশি রাগী স্বভাব। হ্যাঁ, সেটা তো বুঝলাম, তবে তোমার স্পষ্ট কথা বলার ধরনটা আমার ভালো লেগেছে। সত্যি? হ্যাঁ, সবাই তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, তুমি অন্তত যা মনে হয় সোজা সাপটা বলে দাও। তাদের মধ্যে হালকা হাসি বিনিময় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে জমে থাকা বরফ গলতে শুরু করে। ক্যান্টিনের কোলাহল ভেদ করে তাদের আলোচনা চলতে থাকে। দুজনের মনেই এক নতুন ভালো লাগার জন্ম হয়। তুমি কি কুমিল্লাতেই থাকো? হ্যাঁ, আমার বাসা শহরের ভেতরেই। আর তুমি? আমার বাসা একটু দূরে, ক্যান্টনমেন্টের দিকে, তবে যাতায়াতে তেমন অসুবিধা হয় না। ও আচ্ছা, তুমি কি আগে থেকে এই কুমিল্লায় থাকতে? না, আমি তো এই বছরই প্রথম এখানে এসেছি। আমার বাবার বদলি হয়েছে এখানে, তাই পুরো পরিবার সহ আসা। ও, তাহলে তো তুমি এখানকার কিছুই চেনো না। কোনো দরকার হলে আমাকে বলতে পারো। যদি কিছু জানতে ইচ্ছে করে আমি হেল্প করতে পারবো। ধন্যবাদ, তোমার হেল্প লাগলে অবশ্যই বলবো। আসলে নতুন জায়গা তো, সব কিছু একটু অচেনা লাগে। স্বাভাবিক, ধীরে ধীরে সব চেনে যাবে। আমাদের ভার্সিটির পরিবেশটা কেমন লাগছে তোমার? পরিবেশটা বেশ ভালো, শিক্ষকরাও আন্তরিক মনে হলো। আর হ্যাঁ, কিছু বন্ধু পেয়েছি, তবে তোমার মতো রাগী বন্ধুর অভিজ্ঞতা এই প্রথম। এই একদম পচাবে না। প্রথম দিন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তো। ঠিক আছে বাবা, আর পচাবো না। তবে তোমার রাগটা কিন্তু বেশ ভয়ঙ্কর। যা, এবার তুমি শুরু করলে। তাদের মধ্যে খুনসুটি চলতে থাকে। চায়ের কাপে চুমুক দিতে দিতে তারা একে অপরের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারে। দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হতে শুরু করে। ক্যান্টিনের অন্যান্য ছাত্রছাত্রীরাও তাদের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। গতকাল যে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল, আজ তাদের দেখে মনে হচ্ছে তারা কতদিনে পরিচিত। সময় যেন খুব দ্রুত বয়ে যাচ্ছে। রিতা, আজ বিকেলে কি তুমি ফ্রি আছো? যদি সময় পাও, আমরা একসাথে শহরটা ঘুরে দেখতে পারি। আমার এখনো তেমন কিছুই দেখা হয়নি। হ্যাঁ, বিকালে আমার তেমন কাজ নেই, যাওয়া যেতে পারে। সত্যি? তাহলে 3:30-এর দিকে ভার্সিটির গেটে অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে দেখা হবে। এরপর তারা কিছুক্ষণ আরও কথা বলে। ক্লাসের সময় হয়ে যাওয়ায় দুজনেই উঠে দেয়। ক্যান্টিন থেকে বের হওয়ার সময় তাদের চোখে এক নতুন আভা দেখা যায়। গতকালের তিক্ততা আজ মিষ্টির সম্ভাবনায় রূপ নিয়েছে। বিকেলে তারা দুজনেই একসাথে শহর ঘুরতে বের হবে। এই ভাবনাটাই তাদের মনকে হালকা আনন্দে ভরিয়ে তোলে। তারপর সেদিন ক্লাসে রিতা আর আদিত্য দুজনেই কেমন যেন একটু অন্যমনস্ক ছিল। গতকাল ক্যান্টিনে তাদের মধ্যে যে সহজ আর গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তার রেশ দুজনের মনেই লেগেছিল। লেকচারের দিকে তাদের মনোযোগ কিছুটা কমই ছিল, এবং একে অপরের দিকে আর চোখে তাকানোর হালকা হাসির বিনিময়
চলতে থাকে। শায়লা আর শশী বিষয়টি বেশ ভালোভাবেই লক্ষ্য করছিল। রিতার পাশে বসে শায়লা ফিসফিস করে বলল, কিরে রিতা, কিসের এত মুচকি হাসি? কালকের হিরোর সাথে বুঝি প্রেম জমি ক্ষীর? এই একদম বাজে বকিস না তো, টেম টেম কিছু না, এমনি কথা বলছিলাম। হ্যাঁ, আমরা বললেই দোষ। তখনই সবাই ক্লাসে মনোযোগ দেয়। ঠিক আছে। পরের দিন ভার্সিটিতে পা রাখার সঙ্গে সঙ্গে রিতা আর তার বান্ধবীদের চোখে পড়ল নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে থাকা একদল ছাত্রছাত্রী। কৌতূহলী হয়ে তারাও এগিয়ে গেল। ভিড় একটু পাতলা হলে তারা দেখতে পেল শিক্ষা সফরের একটি বড় ঘোষণা টাঙ্গানো হয়েছে। গন্তব্য, তারিখ এবং অংশগ্রহণের নিয়মাবলী সেখানে স্পষ্ট লেখা ছিল। শায়লা উৎসাহের সাথে ঘোষণাটি পড়তে শুরু করলো। ওয়াও, এবার আমরা যাচ্ছি সুন্দরবনে। আমার তো এখনই গায়ে কাটা দিচ্ছে। ভাবতেই পারছি না আমরা ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে ঘুরবো। হ্যাঁ রে, আর শুনছিলাম নাকি ওখানে কুমির আর বাঘও দেখা যায়। রিতা অবশ্য তেমন কোনো উৎসাহ দেখাচ্ছিল না। সে নীরবে নোটিশ বোর্ডের লেখাগুলো দেখছিল। সুন্দরবনের নাম শুনে তার ভেতর কোনো রোমাঞ্চ সৃষ্টি হচ্ছিল না। আসলে গত রাতের ঘটনার পর থেকে তার মনটা একটু অন্যরকম ছিল। ক্যান্টিনে সেই মুহূর্তগুলো, আদিত্যের হালকা হাসি, সব কিছু তার ভাবনায় ঘোরাফেরা করছিল। শায়লা রিতার হাতে ঝাঁকুনি দিয়ে বলল, ঠিক কি রে, কি ভাবছিস? যাবি তো নাকি? সুন্দরবন কিন্তু অসাধারণ জায়গা। না, আসলে আমার তেমন একটা ইচ্ছে নেই যাওয়ার, তোরাই যা। কি বলছিস তুই? আমরা আর তুই সবসময় একসাথেই যাই, আর এবার তুই যাবি না? কি হয়েছে তোর? না কিছু না, এমনিতেই ভালো লাগছে না। সেই মুহূর্তে রিতার চোখ পড়ল নোটিশ বোর্ডের পাশে দাঁড়িয়ে থাকা আদিত্যের উপর। সে মনোযোগ দিয়ে শিক্ষা সফরের তালিকা দেখছিল। কিছুক্ষণ পর সে একটি ফর্ম হাতে নিয়ে রেজিস্ট্রেশন করার জন্য লাইনে দাঁড়ালো। আদিত্যকে রেজিস্ট্রেশন করতে দেখে রিতার মনের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। কেন যেন তার মনে হলো যদি আদিত্য যায় তাহলে তারও যাওয়া উচিত। একটা অস্পষ্ট আকর্ষণ তাকে যেন টেনে ধরল। সে তার বান্ধবীর দিকে তাকিয়ে বলল, তোরা দাঁড়া, আমি আসছি। শায়লা আর শশী একে অপরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, কিন্তু রিতা ততক্ষণে রেজিস্ট্রেশন টেবিলের দিকে এগিয়ে গেছে। লাইনে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো। যখন তার পালা এলো, সেও শিক্ষা সফরের জন্য নিজের নাম লেখালো। নাম রেজিস্ট্রেশন করে ফিরে আসার পর তার বান্ধবীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। শায়লার মুখ হাঁ হয়ে গিয়েছিল। কি রে রিতা, এ তুই কি করলি? এই তো একটু আগে বললি তোর যেতে ইচ্ছে নেই, আর এখন দেখি তুই আমাদের আগেই নাম লিখিয়ে এসেছিস। ব্যাপার কি রিতা? হঠাৎ সুন্দরবনের প্রতি এত আগ্রহ জন্মালো যে আমাদের না জানিয়েই নাম লিখিয়ে নিলি? নাকি অন্য কোনো সুন্দর কারণ আছে এর পিছনে? ঋতুর গাল আবার লাল হয়ে উঠল। সে তাদের সরাসরি উত্তর না দিয়ে বলল, আরে না, তোরা যাচ্ছিস আর আমি একা এখানে কি করব, তাই ভাবলাম আমিও যাই। বাহ, কি সুন্দর যুক্তি! আমরাও তো সেটাই বলছিলাম, তাই না শশী? একা থাকার কি দরকার যখন সুন্দরবনে এত সুন্দর সঙ্গী পাওয়া যেতে পারে? একদম। আর সুন্দরবনের মনোরম পরিবেশে হয়তো মনের কথাটাও বলা সহজ হবে। কি বলিস রিতা? ঋতু তাদের টিটকারিতে আরও অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু তার মনে কোথাও একটা ক্ষীণ আশা উকি দিচ্ছিল। আদিত্যর সাথে এই শিক্ষা সফরটা হয়তো তাদের সম্পর্কে নতুন কোনো দিগন্ত উন্মোচন করতে পারে। তার বান্ধবীদের দুষ্টামি ভরা কথাগুলো শুনে সে হালকা হাসল, যদিও বাইরের থেকে তা দেখালো না। তাদের উৎসাহ আর কৌতূহল দেখে রিতার মনেও একটা সাহস সঞ্চার হলো। শিক্ষা সফরের এই অপ্রত্যাশিত মোড় রিতার আদিত্য দুজনের জীবনেই নতুন একটা সম্ভাবনার বীজ বপন করলো। সুন্দরবনের পথে তাদের সম্পর্কের রসায়ন কোন দিকে যায় এখন সেটাই দেখার অপেক্ষা। শিক্ষা সফরে ঘোষণার পর থেকেই ক্যাম্পাসের আনাচে কানাচে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। কোথায় যাওয়া হবে, বাসের সিটে কার পাশে বসা হবে, কি কি জিনিস সঙ্গে নেওয়া দরকার, এই সমস্ত আলোচনা ছাত্রছাত্রীদের মধ্যে ঘুরে ফিরে আসছিল। রিতা যদিও তার বান্ধবীদের সাথে শিক্ষা সফরের প্রস্তুতি নিয়ে টুকটাক কথা বলছিল, তবে তার মনের একটা অংশ জুড়ে ছিল আদিত্য। সে ভাবছিল সুযোগ পেলে আদিত্যের সাথে শিক্ষা সফর নিয়ে একটু কথা বলবে। অবশেষে সেই সুযোগ এসেও গেল। লাইব্রেরির সামনে রিতা দেখল আদিত্য একা দাঁড়িয়ে।
আশেপাশে তেমন কেউ নেই। একটু ইতস্তত করে রিতা এগিয়ে গেল। হাই আদিত্য। হাই রিতা, তুমিও যাচ্ছ শিক্ষা সফরে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে নাম লেখালাম। ও, ভালোই হলো। একা একা ঘুরতে ভালো লাগে না? হ্যাঁ সেটাই। আর সুন্দরবন তো দারুণ জায়গা, তাই না? হ্যাঁ, আমি কখনো যাইনি, শুনেছি অনেক সুন্দর। তোমরা এর আগে গিয়েছো? না, আমারও প্রথমবার। আসলে আমার প্রথমে যাওয়ার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু কিন্তু কি? না কিছু না, ভাবলাম সবাই যাচ্ছে তাই আমিও যাই। বুঝতে পারছি। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। রিতা বুঝতে পারছিল না এরপর কি বলবে। তার মনে অনেক কথা ছিল, কিন্তু এসব কথা যেন গলায় এসে আটকে যাচ্ছিল। তোমরা কয়জন যাচ্ছ একসাথে? আমরা মানে আমি, শায়লা আর শশী। ও, 3 বান্ধবী মিলে খুব মজা হবে, তাই না? হ্যাঁ, তোমরা? আমি আর আমার কয়েকজন বন্ধু যাচ্ছি। আচ্ছা। শিক্ষা সফরের প্রস্তুতি কেমন নিচ্ছ? তেমন কিছু না, হালকা জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস নেব। তুমি? আমিও তাই, বেশি কিছু নেওয়ার দরকার নেই মনে হয়। তাদের মধ্যে আরও কিছুক্ষণ সাধারণ কথাবার্তা হলো। শিক্ষা সফরের গন্তব্য, সেখানকার আবহাওয়া এবং অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে তার আলোচনা করলো। রিতা খেয়াল করলো আদিত্যের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগছে। প্রথম দিনে সেই তিক্ততা যেন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। তাহলে সুন্দরবনে দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই। আদিত্য চলে যাওয়ার পর রিতা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। আদিত্যর সাথে কথা বলে সেও যেমন খুশি হয়েছিল, তেমনি তাদের মধ্যকার দূরত্বটা তাকে অনেকটা হতাশও করলো। তবে শিক্ষা সফরে তাদের দেখা হবে, এই ভাবনাটাই তার মনকে আবার চাঙ্গা করে তুলল। সে মনে মনে ভাবল, হয়তো সুন্দরবনের পরিবেশ তাদের সম্পর্কে নতুন কোনো সূত্রপাত হতেও পারে। অবশেষে সেই দিনের প্রতীক্ষার অবসান হলো। শিক্ষা সফরে সকালে ভার্সিটির চত্বরে উৎসবের আমেজ। নানা রঙের পোশাকে সেজে উঠেছে শিক্ষার্থীরা। সবার চোখে মুখে আনন্দের ঝিলিক। বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, আর ছাত্রছাত্রীরা নিজেদের বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মগ্ন। রিতা তার বান্ধবীদের সাথে এসে পৌঁছেছে। শায়লা আর শশী দুজনেই বেশ উৎসাহী সুন্দরবন দেখার জন্য। তর সইছে না তাদের, কিন্তু রিতার মনে অন্য পরিকল্পনা। বাসে ওঠার আগে সে তার বান্ধবীদের কাছে গিয়ে আবদার করলো, তোরা দুজন এক কাজ কর, তোরা অন্য একটা সিটে বস, আমার একটু একা বসতে ইচ্ছে করছে। একা? কিন্তু কেন রে, আমরা তো সবসময় একসাথেই বসি। আহা, বুঝতে পারছিস না? একা বসার মতলব ভালো না। আরে সিট তো দুটো না, দুটো সিটে তিনজন কিভাবে বসবো? ঠিক আছে রিতা, তুই যেখানে খুশি বস, তবে বেশি দূরে যাস না যেন। রিতার গাল সামান্য লাল হলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। তার চোখ তখন খুঁজছে আদিত্যকে। দেখল আদিত্য একটি সিটে জানালার পাশে বসে ব্যাগ রাখছে। রিতা আর দেরি করলো না, ধীরে ধীরে সে সেই বাসের দিকে এগিয়ে গেল এবং আদিত্যর পাশে গিয়ে দাঁড়ালো। আরে রিতা, তুমি এখানে? হ্যাঁ, আসলে আমার এই সিটটা পছন্দ হলো। ও ঠিক আছে, বসো। রিতার বুকের ভেতরটা উত্তেজনায় ধুকপুক করতে লাগলো। তার পরিকল্পনা সফল হয়েছে। শায়লা আর শশী দূর থেকে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাদের চোখ যেন বলছে, আমরা সবই বুঝতে পারছি রিতা। বাস চলতে শুরু করলো। রিতা জানালার বাইরে তাকিয়ে রইল, যদিও তার সমস্ত মনোযোগ ছিল তার পাশে বসা আদিত্যর দিকে। তাদের দুজনের মধ্যে একটা নীরবতা বিরাজ করছিল, তবে সেই নীরবতা যেন অনেক না বলা কথার ইঙ্গিত দিয়েছিল। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর নীরবতা ভাঙল। রিতা প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু তারপরে সাহস করে আদিত্যের দিকে তাকালো। সুন্দরবন যেতে কতক্ষণ লাগবে বলে মনে হয়? আনুমানিক 4-5 ঘন্টা তো লাগার কথা। রাস্তা যদি ভালো থাকে তাহলে হয়তো একটু কমও লাগতে পারে। ও, অনেকটা সময়। তুমি এর আগে কোথাও শিক্ষা সফরে গিয়েছিলে? হ্যাঁ, একবার গিয়েছিলাম কক্সবাজারে, যখন আমরা কলেজে পড়তাম। সমুদ্র দেখতে দারুণ লেগেছিল। আমি তো প্রথমবার কোনো শিক্ষা সফরে যাচ্ছি, একটু নার্ভাসও লাগছে, আবার খুব এক্সাইটেডও। নার্ভাস হওয়ার কিছু নেই, অনেক মজা হবে। আর সুন্দরবন তো সত্যি দেখার মতো জায়গা। তাদের মধ্যে কিছুক্ষণ সুন্দরবনের প্রকৃতি, সেখানকার জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা হলো। আদিত্য কিছু তথ্য শেয়ার করলো যা সে আগে পড়েছিল।
আর রিতা আগ্রহ নিয়ে সেগুলো শুনলো। একটু পর রিতা জিজ্ঞেস করলো, তুমি কি ছবি তুলতে ভালোবাসো? আমার ক্যামেরা এনেছি, ভাবছি সুন্দরবনের সুন্দর দৃশ্যগুলো ধরে রাখবো। হ্যাঁ, আমারও ফটোগ্রাফির শখ আছে, তবে আমার কাছে ভালো ক্যামেরা নেই। ফোন দিয়ে যা একটু একটু তোলার চেষ্টা করি। কোনো ব্যাপার না, তুমি চাইলে আমার ক্যামেরা ব্যবহার করতে পারো, একসাথে ছবি তুলবো আমরা। সত্যি? তাহলে তো খুব ভালো হয়, ধন্যবাদ। তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হলো। তারা একে অপরের পছন্দের গান, সিনেমা এবং বই নিয়ে কথা বলল। রিতা জানতে পারল আদিত্য কবিতা লিখতে ভালোবাসে, যদিও সে সেগুলো খুব একটা শেয়ার করে না। আদিত্য জানতে পারল রিতা ছবি আঁকতে ভালোবাসে এবং ভবিষ্যতে একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে। কথায় কথায় কখন যে অনেকটা সময় পেরিয়ে গেল তারা দুজনেই টের পেল না। বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য বদলাচ্ছিল, আর তাদের মনের ভেতর দূরত্ব যেন ক্রমশই কমছিল। একসময় রিতা বলল, আমার একটু ঘুম পাচ্ছে, তুমি কিছু মনে না করলে আমি একটু হেলান দিয়ে ঘুমাতে পারি? অবশ্যই, আরাম করে বসো। রিতা জানালার দিকে সামনে ঘুরে আদিত্যর কাঁধের কাছাকাছি হেলান দিল। আদিত্য প্রথমে একটু অপ্রস্তুত হলো, কিন্তু পরক্ষণে সহজভাবে বসে রইল। রিতার চুলের হালকা ঘ্রাণ তার নাকে আসছিল। তাদের মধ্যে আর কোনো কথা হলো না। বাসের ঝাঁকুনিতে রিতা অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আদিত্য অপলক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে এক নতুন অনুভূতির ঢেউ খেলছিল। রিতার এই সামান্য নির্ভরতা যেন তাদের সম্পর্কের এক নতুন সূচনা করল। দীর্ঘ জার্নির পর অবশেষে বাস সুন্দরবনের কাছাকাছি এসে থামল। চারপাশের ইট পাথরের শহরের কোলাহল ছেড়ে তারা প্রবেশ করছিল সবুজের রাজ্যে। দূরে দেখা যাচ্ছিল ঘন ম্যানগ্রোভ বনানীর আভাস। বাস থেকে নামার পর শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনা দেখা গেল। ক্লান্তি থাকা সত্ত্বেও সবার চোখে ছিল অজানা এক জগৎ দেখার উত্তেজনা। গাইডদের স্বাগত জানালেন এবং সুন্দরবনের নিয়মকানুন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিলেন। আমরা পৌঁছে গেছি, ওঠো, চারপাশটা দেখো। ওয়াও, জায়গাটা তো সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, ভেতরে আরো সুন্দর লাগবে। চলো, সবাই নামছে। তারা দুজনে একসাথে বাস থেকে নামল। শায়লা আর শশী ততক্ষণে নেমে আশেপাশে ঘুরে দেখছে, তাদের চোখও বিস্ময়। কিরে রিতা, দেখ কেমন লাগছে, ঠিক যেন অন্য একটা দুনিয়া। হ্যাঁ, একদম। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি। গাইড তাদের একটি নির্দিষ্ট জায়গায় জড়ো হতে বললেন। এরপর তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বনের ভেতর হাঁটা শুরু করলো। রিতা দেখল সুযোগ বুঝে শায়লা আর শশী এমনভাবে হাঁটছে যাতে রিতা আর আদিত্য কাছাকাছি থাকে। বনের ভেতর সরু পথ ধরে হাঁটতে হাঁটতে রিতা আর আদিত্য একে অপরের পাশে ছিল। গাইড বিভিন্ন গাছপালা ও জীবজন্তুর সম্পর্কে বলছিলেন, আর তারা মনোযোগ দিয়ে শুনছিল। বনের নিস্তব্ধতা, পাখির ডাক আর পাতার মর্মর ধ্বনি এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করছিল। হঠাৎ একটি সরু খালের ধারে এসে গাইড থামলেন। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব, কেউ চাইলে ছবি তুলতে পারেন। রিতা তার ক্যামেরা বের করলো। আদিত্য আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে রইল। তুমি কি কিছু ছবি তুলবে? এই জায়গাটা তো দারুণ। হ্যাঁ, অবশ্যই। তোমার ক্যামেরাটা একটু দেবে? রিতা হাসি মুখে তার ক্যামেরা আদিত্যর হাতে তুলে দিল। আদিত্য উৎসাহের সাথে চারপাশের ছবি তুলতে শুরু করলো। একটা সময় সে রিতারও কয়েকটা ছবি তুলল, বনের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলিয়ে। তাদের মধ্যকার নীরবতা ভেঙে যাচ্ছিল হালকা কথাবার্তায় আর হাসিতে। সুন্দরবনের শান্ত পরিবেশে তাদের মনের ভেতরে বাধা যেন ধীরে ধীরে আলগা হতে শুরু করলো। প্রকৃতি এই মনোরম রূপ যেন তাদের আরও কাছাকাছি এনে দিচ্ছিল। সুন্দরবনে ঘোরার সময় রিতা আর আদিত্য অন্যদের থেকে সামান্য পিছিয়ে পড়েছিল ছবি তুলতে গিয়ে। চারপাশের সবুজার পাখির কলরব এতটাই মুগ্ধকর ছিল যে তারা খেয়ালই করেনি কখন দলটা এগিয়ে গেছে। হঠাৎ রিক্তা একটা অদ্ভুত পাখি ডাক শুনতে পেল। ডাকটা এমন যেন কেউ ভেঙচি কাটছে। সে কৌতূহলী হয়ে আদিত্যর হাত টেনে ধরে বলল, এই শোনো, এটা কিসের ডাক? মনে হচ্ছে কেউ হাসছে। আদিত্য কান খাড়া করলো। কিছুক্ষণ পর আবার সেই ভেঙচির মতো আওয়াজ। দুজনেই হেসে ফেল। আমার তো মনে হচ্ছে কোনো বাদর আমাদের দেখে ভেঙাচ্ছে।
তার দুজনে সাবধানে ঝোপের আড়ালে উকি মারল, কিন্তু সেখানে কোনো বাদর দেখতে পেল না। কিছুক্ষণ পর আবার সেই একই রকম হাসি ঠাট্টার আওয়াজ। এবার তারা বুঝতে পারল আওয়াজটা আসলে আসছে একটা ছোট্ট জলাশয়ের দিক থেকে। তারা সন্তর্পণে জলাশয়ের কাছে গেল। সেখানে তারা যা দেখল তাতে তাদের হাসি আর থামানো গেল না। একটা ছোট কাদা খোঁচা পাখি তার লম্বা ঠোঁট দিয়ে কাদার ভেতর থেকে খাবার খুঁজছে, আর মাঝে মাঝে ঠোঁট দিয়ে এমন একটা শব্দ করছে যেন কেউ ভেঙচি কাটছে বা ফিক করে হাসছে। পাখিটার ছোট ছোট পাগুলো কাদার উপর দ্রুত লড়ে যাচ্ছিল, আর তার লম্বা ঠোঁটটা কাদার ভেতর ঢুকে খাবার খুঁজে বের করার দৃশ্যটা ছিল বেশ মজার। সিরিয়াসলি, এটা পাখি? এর ডাকটা একদম মানুষের হাসির মতো। দেখো কেমন ঠোঁট নাড়ছে আর শব্দ করছে। রিতা হাসতে হাসতে তার ক্যামেরায় সেই মজার দৃশ্য রেকর্ড করতে শুরু করলো। আদিত্য হাসতে হাসতে বলল, সিরিয়াসলি, এটা একটা পাখির ডাক? মনে হচ্ছে যেন কার্টুন দেখছি। আর দেখো তো কেমন কাদা মাখাচ্ছে নিজেকে। তাদের হাসি শুনে আশেপাশে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থীও এগিয়ে এলো। শায়লা আর শশীও তাদের কাছে এসে জানতে চাইল কি হয়েছে। তারা যখন সেই অদ্ভুত পাখিটার ডাক শুনল এবং পাখির কাণ্ড কারখানা দেখল, তারাও হাসিতে ফেটে পড়ল। ও ও মাই গড, এটা কি সত্যি কোনো পাখি? আমার তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এমন আওয়াজ করছে। একদম, মনে হচ্ছে কোনো বাচ্চা ভেঙচি কাটছে। সুন্দরবনে এসে যে এমন মজাদার জিনিস দেখবো ভাবিনি। গাইডও সে যোগ দিলেন তাদের সাথে। তিনি হেসে বলেন, আরে এটা তো আমাদের সুন্দরবনের স্পেশাল ভেংচি মারা পাখি। এর ডাকটা সত্যি খুব মজার। এরা সাধারণত কাদার মধ্যে খাবার খুঁজে বেড়ায় এবং এই বিশেষ আওয়াজটা তাদের শিকার ধরার একটা কৌশল হতে পারে, আবার নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমও হতে পারে। তবে শুনতে এটা খুব মজার লাগে। সেই ঘটনার পর রিতার আদিত্য যখনই সেই পাখির ডাক শুনত একে অপরের দিকে তাকিয়ে হাসত। এমনকি দলের অন্য সদস্যরাও সেই পাখির ডাক শুনলে রিতার আদিত্যের দিকে তাকিয়ে মুচকিয়ে হাসত। সুন্দরবনের সেই মজার পাখিটা যেন তাদের শিক্ষা সফরের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল, আর তাদের দুজনের মধ্যে একটা মিষ্টি হাসির স্মৃতি তৈরি করে দিয়েছিল। সেদিনের পর থেকে রিতার আদিত্যের মধ্যে আরও সহজভাবে কথা বলার একটা সূত্র তৈরি হলো। তারা প্রায়ই সেই পাখির ডাকে নকল করে একে অপরের সাথে মজা করত, আর সেই ছোট্ট ঘটনাটা তাদের সুন্দরবনের ভ্রমণের একটা বিশেষ আকর্ষণ হয়ে রইল। সুন্দরবনের নীরব দুপুরে গাইড তাদের বনের গভীরে দিকে নিয়ে যাচ্ছিলেন। চারপাশে ঘন সবুজ আর চাপা আওয়াজ একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ গাইড থেমে গেলেন, তার মুখটা গম্ভীর। আপনারা সবাই খুব সাবধানে হাঁটবেন। এই এলাকায় কিছু বিপজ্জনক প্রাণী থাকতে পারে, বিশেষ করে এই ঝোপগুলোর আশেপাশে। গাইড এমনভাবে কথাগুলো বলছিলেন যেন সত্যি আশেপাশে কোনো ভয়ানক কিছু লুকিয়ে আছে। তার কণ্ঠস্বরে একটা চাপা উত্তেজনা ছিল যা শিক্ষার্থীদের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল। রিতাও কেমন যেন ভয় পেয়ে গেল, তার বুকের ভেতর ধুকপুক করতে শুরু করলো। কয়েক বছর আগে এই জঙ্গলে একজন পথ ভুল করে ফিরে আসেনি। গাইডের কথাগুলো শুনে রিতার মুখ শুকিয়ে গেল, চারপাশে নিস্তব্ধতা আরও গাঢ় মনে হলো। হঠাৎ একটা ঝিরঝির শব্দ শোনা গেল ঝোপের ভেতর থেকে। রিতা ভয়ে আটকে উঠল এবং না ভেবে পাশে থাকা আদিত্যর হাত ধরে সজোরে জাপটে ধরে তাকে জড়িয়ে ধরল। তার শরীর থরথর করে কাঁপছিল। আদিত্য প্রথমে হকচকে গিয়েছিল, কিন্তু পরক্ষণে রিতার ভয় বুঝতে পেরে তার কাঁধে হাত রাখল। কি হয়েছে রিতা? ভয় পেও না, আমি তো আছি। রিতা আদিত্যর বাহুতে মুখ লুকালো, তার ভয় তখনও কাটেনি। দলের অন্য সদস্যরাও ভয়ে পিছিয়ে এসেছে, তাদের চোখে মুখেও আতঙ্কের ছাপ স্পষ্ট। গাইড কিছুক্ষণ তাদের ভর্ত মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর হঠাৎ হেসে উঠলেন। কি ব্যাপার, সবাই ভয় পেয়ে গেলেন? আমি তো একটু মজা করছিলাম। আসলে এখানে বিপজ্জনক প্রাণী থাকার সম্ভাবনা খুবই কম, তবে সাবধানে থাকা ভালো তো, তাই না? গাইডের কথা শুনে রিতা ধীরে ধীরে আদিত্যের হাত ছেড়ে দিল, তার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আদিত্য অপ্রস্তুত হয়ে একটু হাসলো। তাদের ভয় পাওয়া দেখে শায়লা আর শশী নিজেদের হাসি চেপে রাখতে পারছিল না। কিরে রিতা, এই না বললি তুই সাহসী মেয়ে? একটুতেই ভয় পেয়ে হিরোর হাত ধরে ফেললো। বাহ, দারুণ দৃশ্য।
ভয় দেখাতে গিয়ে গাইড তো দুজনের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি করে দিলেন। রিতা তাদের কথায় আরও লজ্জা পেল, কিন্তু আদিত্যর দিকে তাকিয়ে দেখল তার মুখে হালকা হাসি। গাইডের রসিকতার পর দলের সবার ভয় কিছুটা কাটল, তবে একটা চাপা অস্বস্তি সবার মনে ছিল। রিতা আদিত্যের কাছ থেকে একটু দূরে সরে গিয়েছিল লজ্জায়, কিন্তু সুযোগ পেলে আর চোখে তার দিকেই তাকাচ্ছিল। আদিত্য কয়েকবার রিতার দিকে তাকিয়ে হালকা হেসেছিল। এরপর গাইড তাদের নিয়ে গেলেন সুন্দরবনের আরও গভীরে। সরু খাল দিয়ে নৌকা করে ঘুরতে লাগলেন তারা। দুপাশে ঘন ম্যানগ্রোভ বনানী, জলের শান্ত স্রোত আর নানা রকম পাখির কলরব এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করল। রিতার আদিত্য পাশাপাশি বসে কৃত্রিম এই রূপ দেখছিল। জায়গাটা সত্যিই স্বপ্নিল, তাই না? হ্যাঁ, শহরের কোলাহল থেকে অনেক দূরে, একদম অন্যরকম একটা শান্তি আছে এখানে। কিছুক্ষণ নীরব থাকার পর রিতা আবার বলল, তুমি যখন আমার হাত ধরেছিলে, মানে ভয় যখন ধরেছিলাম, কিছু মনে করনি তো? একদম না, ভয় পেলে এমনটা হতেই পারে। আর আমার তো ভালোই লেগেছিল। রিতার মুখটা আবার লাল হয়ে উঠল। সে অন্যদিকে তাকিয়ে মুচকি হাসল। নৌকায় করে ঘোরার সময় গাইড তাদের বিভিন্ন ধরনের গাছপালা, যেমন সুন্দরী, গেওয়া, গরান ইত্যাদি চেনালেন। কুমির আর অন্যান্য বন্য প্রাণী দেখা না মিললেও নানা রঙের পাখি আর বানরের দল তাদের আনন্দ দিচ্ছিল। আদিত্য তার ফোন দিয়ে কিছু ছবি আর ভিডিও করল। এই দেখো রিতা, একটা বানর গাছের ডালে বসে ফল খাচ্ছে। আদিত্য তার ফোনের স্ক্রিন রিতাকে দেখালো। রিতা হেসে উঠল। এটা তো একদম কার্টুনের মতো লাগছে। এরপর তারা একটা ওয়াচ টাওয়ারে উঠল। সেখান থেকে সুন্দরবনের বিশাল এলাকা দেখা যাচ্ছিল। দিগন্ত জোড়া সবুজ আর আঁকাবাঁকা নদীগুলোর দৃশ্য মনোমুগ্ধ করে তুলল। রিতা আর আদিত্য পাশাপাশি দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করলো। এখান থেকে পুরো বনটা অন্যরকম লাগছে, তাই না? মনে হচ্ছে যেন কোনো বিশাল সবুজ গালিচা বিছানো। হ্যাঁ, সত্যিই অসাধারণ। আমার মনে হয় এই স্মৃতি আমি কোনোদিন ভুলবো না। ওয়াচ টাওয়ারে কিছুক্ষণ থাকার পর তারা আবার নৌকায় উঠল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। দিনের আলো মিলান হয়ে আসছিল, আর সুন্দরবনের শান্ত পরিবেশে এক মায়াবী আভা ছড়িয়ে পড়েছিল। রিতা আনমনে জলের দিকে তাকিয়েছিল, আর আদিত্য অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। তাদের দুজনের মনেই একটা নতুন অনুভূতি দানা বাঁধতে শুরু করেছিল, যা হয়তো সুন্দরবনের এই প্রকৃতির মতোই সুন্দর আর স্নিগ্ধ ছিল। সুন্দরবনে দিনভর ঘুরে বেড়ানোর পর ক্লান্তি এসে ভর করল সকলের শরীরে। সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখার পর গাইড তাদের হোটেলে ফেরার জন্য তাড়া দিলেন। নৌকায় করে তারা ধীরে ধীরে হোটেলের দিকে রওনা হলো। দিনের আলোয় ফিডিং হয়ে আসার চারপাশে পরিবেশ আরও শান্ত ও স্নিগ্ধ হয়ে উঠছিল। হোটেলে পৌঁছানোর পর শিক্ষার্থীদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। দিনের শুরুতে যে উৎসাহ আর উদ্দীপনা ছিল, দিনের শেষে তার ক্লান্তিতে রূপ নিয়েছে। সবাই তাড়াতাড়ি নিজেদের ঘরের দিকে ছুটল ফ্রেশ হয়ে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিতে। রিতা তার বান্ধবীদের সাথে একই ঘরে ছিল। ঘরে ঢুকেই শায়লা আর শশী হেসে উঠল। কিরে রিতা, সারাদিন তো বেশ ভালোই জমেছিল, তাই না? আমরা দূর থেকেই সব দেখেছি। হ্যাঁ, সুন্দরবনের প্রকৃতি আর তোমাদের দুইজনের রসায়ন দুটোই বেশ উপভোগ করার মতো ছিল। রিতা তাদের টিটকারিতে লজ্জায় রাঙ্গা হয়ে উঠল। তোরা যা তো, কী সব বলছিস? ওহো, শুধু কথা। আর আমরা কি কানা নাকি যে দেখিনি সারাদিন তুই আর হিরো পাশাপাশি ঘুরে বেড়াচ্ছিস? আরে বাবা, ভয় পাওয়ার বাহানা করে জড়িয়ে ধরাটাও তো কম রোমান্টিক ছিল না। গাইড তো ইচ্ছে করেই ভয় দেখিয়েছেন মনে হচ্ছে। রিতা বালিশ দিয়ে তাদের মারতে উদ্যত হলো, কিন্তু ভেতরে ভেতরে সেও সেই মুহূর্তগুলো নিয়ে ভাবছিল। আদিত্যর কাঁধে মাথা রাখা, তার হাতের স্পর্শ, সব কিছু তার মনে একটা মিষ্টি অনুভূতি জাগিয়ে তুলছিল। ফ্রেশ হয়ে সবাই হোটেলের ডাইনিং হলে রাতের খাবারের জন্য জড়ো হলো। ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ হাসি ঠাট্টা চলো। রিতা দেখল আদিত্য তার বন্ধুদের সাথে বসে খাচ্ছে। তাদের চোখাচোখি হলো একবার, দুজনেই হালকা হাসলো। রাতের খাবারের পর গাইড আগামীকালকে পরিকল্পনা সম্পর্কে জানালেন। সকালে তারা আরেকটি স্পটে ঘুরতে যাবে এবং তারপরে দুপুরের মধ্যে তাদের হোটেলে চেক আউট করার সময় হয়ে যাবে।
দিনের শেষে সবাই যখন নিজেদের ঘরে ফিরে গেল, রিতা বিছানায় শুয়ে আজকের দিনের ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলো। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, সেই মজার পাখি ডাক আর আদিত্যের সাথে তার ঘনিষ্ঠ মুহূর্তগুলো, সবকিছু তার মনের স্ক্রিনে ভেসে উঠছিল। একটা অজানা ভালো লাগা তার মন ভরে দিল। কালকের দিনটা কেমন কাটবে সে চিন্তা তার মনে উকি দিতে শুরু করলো। শিক্ষা সফরের প্রথম দিনটা রিতার আদিত্যের সম্পর্কের একটা নতুন সুর বেঁধে দিয়ে গেল। পরদিন সকালে ঘুম ভাঙতেই রিতার মনে এক অন্যরকম স্নিগ্ধতা অনুভব হলো। সুন্দরবনের শান্ত পরিবেশ আর গতকালের সুন্দর স্মৃতিগুলো তার মনকে ফুরফুরে করে তুলছিল। ফ্রেশ হয়ে সে যখন নাস্তা করার জন্য ডাইনিং হলে গেল, তখন দেখলো অনেকে এসে গেছে। শালা আর শশী আগে এসে নাস্তা করছিল। রিতাকে দেখে তারা ইশারা করে কাছে ডাকলো। কি রে, শুভ সকাল। রাতে ভালো ঘুম হয়েছে তো? স্বপ্ন দেখেছিস নাকি হিরোর সাথে সুন্দরবনে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ রে, মুখটা তো আজ বেশ জলজল করছে। নিশ্চয়ই কোনো ভালো স্বপ্ন দেখেছিস। রিতা তাদের কথাই হালকা লজ্জা পেল, কিন্তু হেসে উত্তর দিল, তোরা থাম তো, যা তা বলিস না। ঘুম ভালোই হয়েছে। আর স্বপ্ন তো সবাই দেখে। তারা তিনজন একসাথে নাস্তা করতে শুরু করলো। ডিম, টোস্টার, ফল দিয়ে তাদের প্রাতরাশ বেশ জমে উঠল। কিছুক্ষণ পর আদিত্য তার বন্ধুদের সাথে এসে ডাইনিং হলে ঢুকলো। রিতা আর চোখে তার দিকে তাকালো। তাদের চোখাচোখি হতেই আদিত্য মিষ্টি করে হাসলো, রিতাও প্রতি উত্তরে হাসলো। নাস্তা করার সময় শায়লা হঠাৎ বলল, আজ আমরা কোথায় ঘুরতে যাবো রে? গাইড তো তেমন কিছুই বললেন না কাল রাতে। হ্যাঁ, আমারও জানতে ইচ্ছে করছে। আশা করি আজকের দিনটাও দারুণ হবে। তাদের কথার মাঝখানে গাইড এসে হাজির হলেন এবং আজকের দিনের পরিকল্পনা সম্পর্কে জানালেন। আজ তারা একটি কুমির প্রজনন কেন্দ্রে এবং স্থানীয় গ্রাম ঘুরে দেখবেন। আপনারা সবাই তাড়াতাড়ি নাস্তা সেরে নিন, আমাদের হাতে বেশি সময় নেই। গাইড চলে যাওয়ার পর শায়লা রিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কুমির প্রজনন কেন্দ্র? বাহ, এবার বুঝি হিরো হিরোইন কুমিরের বাচ্চা কোলে নিয়ে ছবি তুলবে। আর গ্রামে গিয়ে তো নিজেদের ঘরের গল্প শোনাবে, তাই না রিতা? রিতা তাদের দুষ্টামিতে হেসে ফেল। সে দেখল আদিত্য তাদের দিকে তাকিয়ে হাসছে। তাদের এই বন্ধুত্বপূর্ণ খুনসুটি যেন রিতার আদিত্যের মধ্যে একটা অলিখিত যোগসূত্র তৈরি করে দিচ্ছিল। সুন্দরবনের এই শিক্ষা সফর শুধু প্রকৃতির সৌন্দর্য দেখার জন্যই নয়, বরং কিছু নতুন সম্পর্কের বীজ বপনের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। নাস্তা শেষ করে সবাই যখন আবার একসাথে ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন রিতা অনুভব করলো তার মনের মধ্যে এক নতুন আশা আর ভালো লাগা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। নাস্তা শেষ করে সবাই আবার বাসে উঠল। আজকের প্রথম গন্তব্য ছিল কুমির প্রজনন কেন্দ্র। সেখানে বিভিন্ন আকারের কুমির দেখে শিক্ষার্থীরা বেশ অবাক হলো। ছোট ছোট বাচ্চা কুমির থেকে শুরু করে বিশাল আকারের কুমির, সব বয়সের কুমির তার খুব কাছ থেকে দেখলো। রিতার আদিত্য একসাথে ঘুরে ঘুরে কুমিরদের দেখছিল এবং একে অপরের সাথে নিজেদের ভাবনা শেয়ার করছিল। এগুলো তো বেশ ভয়ঙ্কর দেখতে, তাই না? হ্যাঁ, তবে এদের জীবন চক্রটাও বেশ আকর্ষণীয়। দেখো ছোটগুলো কেমন রোদ পোহাচ্ছে। কুমির প্রজনন কেন্দ্রের পর তারা রওনা হলো একটি স্থানীয় গ্রামের দিকে। সুন্দরবনের মানুষের জীবনযাত্রার কাছ থেকে দেখার সুযোগ পেল তারা। গ্রামের সহজ সরল মানুষদের আন্তরিকতা আর তাদের জীবন সংগ্রামের গল্প রিতা ও আদিত্যকে গভীরভাবে ছুঁয়ে গেল। তারা দেখল কিভাবে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে সেখানকার মানুষজন টিকে থাকে। এদের জীবনটা কত কঠিন, তাই না? প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। হ্যাঁ, অথচ এদের মুখে সবসময় হাসি লেগে আছে। এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের দেখে এগিয়ে এলো। রিতা তাদের সাথে হেসে কথা বলল এবং কিছু চকলেট দিল। আদিত্য তাদের সাথে মিশে তাদের খেলাধুলায় যোগ দিল। সেই সরল শিশুদের হাসি রিতার আদিত্যের মন ছুঁয়ে গেল। এরপর তারা গ্রামের একটি বাড়িতে স্থানীয় খাবার খেলো। সেই স্বাদ তাদের অনেক দিন মনে থাকবে। দুপুরে যখন তারা আবার হোটেলের দিকে রওনা হলো, তখন রিতা আর আদিত্য পাশাপাশি বসেছিল। দিনের আলো কমে আসছিল আর তাদের মনে বিদায়ের একটা চাপা সুর বাজছিল। রিতা আকাশের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল, তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে।
এই দুটো দিন যেন একটা সুন্দর স্বপ্ন ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর আদিত্য রিতার দিকে তাকিয়ে বলল, রীতা, আমার মনে হয় এই শিক্ষা সফরটা শুধু সুন্দরবন দেখার জন্যই ছিল না। আদিত্যের কথা শেষ না হতেই বাস হোটেলের সামনে এসে থামল। তাদের ঘোরার সময় শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাদের মনের ভেতরে একটা নতুন গল্পের শুরু হয়ে গিয়েছিল। সুন্দরবনের স্মৃতিগুলো মনে গেঁথে নিয়ে শিক্ষা সফরের সমাপ্তি টেনে সকালে হোটেলের লবিতে এসে জড়ো হলো। ব্যাগপত্র গোছানো শেষ, এবার বাড়ির পথে রওনা হওয়ার পালা। বিদায়ের একটা হালকা বিষণ্ণতা সকলের মুখেই দেখা যাচ্ছিল, তবে সুন্দরবনের মনোরম দৃশ্য আর একসাথে কাটানো মুহূর্তগুলো তাদের স্মৃতিতে অমলিন থাকবে। বাসের দিকে পা বাড়াতে রিতার চোখ খুঁজল আদিত্যকে। দেখলো সে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রিতা ধীরে ধীরে এগিয়ে গেল বাসের দিকে। বাসে উঠে নিজের পছন্দের জানালার ধারের সিটটা বেছে নিল। কিছুক্ষণ পর যখন অন্যান্য শিক্ষার্থীরাও বাসে উঠতে শুরু করলো, রিতা দেখল আদিত্য তার দিকে আসছে। এখানে কি কেউ বসেছে? না, বসো। আদিত্য ব্যাগ রেখে রিতার পাশে বসলো। শাইলা আর শশী পিছনের সিট থেকে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। রিতা তাদের দেখতে পেয়েও না দেখার ভান করলো। তার মন তখন অন্য এক অনুভূতিতে আচ্ছন্ন। বাস চলতে শুরু করলো। সুন্দরবনের সবুজ প্রকৃতি ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগলো। রিতা জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে ভেসে আসছিল গত দুদিনের নানা ছবি। সে ভেংচি মারা পাখির ডাক, গাইডের ভয় দেখানো মুহূর্ত, ওয়াচ টাওয়ার থেকে দেখা দিগন্তজোড়া বনানী, আর অবশ্যই আদিত্যের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। তাদের পাশে নীরবতা বিরাজ করছিল, তবে সেই নীরবতা যেন অনেক না বলা কথার প্রতিচ্ছবি। রিতা অনুভব করলো আদিত্য তার দিকে আর চোখে তাকাচ্ছে। সেও একবার আদিত্যের দিকে তাকিয়ে হালকা হাসলো। সুন্দরবনটা সত্যিই খুব সুন্দর ছিল, তাই না? হ্যাঁ, অসাধারণ। আমার তো মনে হয় আবার যেতে ইচ্ছে করবে। আমারও। আচ্ছা রীতা, এই কদিনে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমারও আদিত্য, তুমি খুব বন্ধুত্বপূর্ণ। বাসের ঝাঁকুনি আর বাইরের দৃশ্যের সাথে সাথে তাদের মনে ভাবনাগুলো যেন এক এক নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। সুন্দরবনের শিক্ষা সফর শেষ হলো। রিতা আর আদিত্যের সম্পর্কে নতুন এক অধ্যায়ের সূচনা যেন এই বাস জার্নিতেই হতে চলছিল। বাড়ির পথে বাসের জার্নি চলছিল মসৃণভাবে। দিনের আলো শেষ, আবার জানালার কাজ ছুঁয়ে যাচ্ছিল। রিতা জানালার দিকে তাকিয়ে আনমনে কি যেন ভাবছিল। কখন যে তার চোখ ঘুমের দেশে ঢলে পড়েছে সে তা নিজেও টের পায়নি। হঠাৎ আদিত্য অনুভব করলো তার হাতের উপর একটা উষ্ণ স্পর্শ। তাকিয়ে দেখলো রিতার হাত তার হাতের উপর রাখা। আরো অবাক হয়ে দেখলো রিতা তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আদিত্য প্রথমে একটু হকচকিয়ে গেল। তার হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্যই থেমে গিয়েছিল। সে অপলক দৃষ্টিতে রিতার শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। লম্বা কালো চুলগুলো তার কাঁধের উপর ছড়িয়ে আছে, আর তার নিঃশ্বাসের হালকা উষ্ণতা আদিত্যের গায়ে লাগছিল। পিছনের সিটে বসা শাইলার শশী এতক্ষণ ধরে সবকিছু লক্ষ্য করছিল। রিতাকে আদিত্যের কাঁধে মাথা রাখতে দেখে তারা দুজনেই মুখ টিপে হাসলো। শুরু করলো তাদের চোখে মুখে দুষ্টামি ঝিলিক। দেখ দেখ, আমাদের রিতা ঘুমেও হিরোর কাজ ছাড়তে পারছে না। প্রেম ঘুমন্ত অবস্থাতেও জেগে আছে। একদম। আর দেখ আদিত্যর মুখটা পুরো থতমত খেয়ে গেছে, যেন ঘুমের মধ্যে রাজকন্যা তার রাজ্যে এসে ঘুমিয়েছে। এই আদিত্য, এই আদিত্য। আদিত্য তাদের ফিসফেশনে শুনতে পেল এবং তাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। কি ব্যাপার আদিত্য, রাজকন্যার ভার কি খুব বেশি লাগছে, নাকি ঘুমের ঘরে তোমার রাজ্যে হামলা করেছে? ও ও কিছু না, আসলে রীতা ঘুমিয়ে পড়েছে। আর এমনিতেই? বাহ, ঘুমের ঘরে এত ভালোবাসা, জেগে থাকলে না জানি কি হতো। চিন্তা নেই আদিত্য, জেগেও দেখবে। সুন্দরবনের হাওয়া লেগেছে তো, এবার প্রেম আর আটকানো যাবে না। আদিত্য তাদের কথায় আরো অপ্রস্তুত হয়ে পড়ল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। যদিও তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি দেখা গেল। রিতার ঘুমের এই সামান্য নির্ভরতা তার মনের ভেতর এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে বাস এসে থামল তাদের গন্তব্যে, ভার্সিটির গেটের সামনে। দিনের আলো যখন প্রায় শেষ, আবছালোয় চারপাশটা মলিন লাগছিল। যাত্রার ক্লান্তি আর সুন্দরবনের স্মৃতিমাখা মন নিয়ে
শিক্ষার্থীরা ধীরে ধীরে বাস থেকে নামতে শুরু করলো। আদিত্য আলতো করে রিতার কাঁধে হাত রাখলো। রিতা, এই রিতা ওঠো, আমরা পৌঁছে গেছি। রিতার ঘুমের ঘর তখনও পুরোপুরি কাটেনি। চোখ খুলে প্রথমে চারপাশটা একটু অস্পষ্ট দেখলো। তারপর আদিত্যকে এত কাছে দেখে তার বুকটা ধক করে উঠল। ঘুমিয়ে এসে তার মুখটা লালচে হয়ে গেল। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে সে সোজা হয়ে বসলো। ও হ্যাঁ, পৌঁছে গেছি। সরি, আমার কখন ঘুম পেয়েছিল খেয়াল করিনি। কোনো ব্যাপার না, লম্বা জার্নি তো, ঘুম আসতেই পারে। রিতা ব্যাগ গুছিয়ে নিয়ে বাস থেকে নামার জন্য উঠল। আদিত্য তার সাথে নামলো। গেটের কাছে এসে তারা একে অপরের দিকে তাকালো। তাহলে আবার দেখা হবে। শিক্ষা সফরটা খুব ভালো ছিল, তোমার সাথে ঘুরেও অনেক ভালো লাগলো। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে, ধন্যবাদ। তাদের চোখে মুখে এক বিদায়ী সুর বাজছিল। আর কোনো কথা না বলে আদিত্য তার বন্ধুদের সাথে বাড়ির পথে রওনা হলো। আদিত্য চলে যেতেই শায়লা আর শশী ছুটে এলো রিতার কাছে। কিরে রিতা, এই তো সেদিন বললি প্রেম টেম কিছু না, আর আজ বাসের মধ্যে যা দেখলাম তাতে তো মনে হচ্ছে সুন্দরবনে শুধু কুমির নয়, প্রেমও কিলবিল করছে। একদম, ঘুমের ঘোরে রাজকন্যা আর রাজকুমারের কাঁধে, এ তো রূপকথার গল্পকেও হার মানায়। কি মিষ্টি দৃশ্য ছিল। তোরা থামবি? যা ইচ্ছা তাই বলিস না, ওটা ঘুমের ঘোরে হয়ে গিয়েছিল। ঘুমের ঘরে? ওহো, আমরা তো সবই দেখলাম রিতা। আদিত্যের মুখের সে অবাক চাওয়া আর তোর সেই আলতো করে তার কাঁধে মাথা রাখা, সবই আমাদের ক্যামেরায় বন্দী। হ্যাঁ, সুন্দরবনের স্মৃতি হিসেবে এটা আমরা বাঁধিয়ে রাখবো, আর কলেজে গিয়ে সবাইকে দেখাবো আমাদের রিতার প্রেম কাহিনী। রিতা তাদের কথায় আরও লাল হয়ে গেল। সে বুঝতে পারছিল তার বান্ধবীরা তাকে সহজে ছাড়বে না। সুন্দরবনে সেই 2টি দিন তার জীবনে এক নতুন রং যোগ করে দিয়েছিল, আর সেই রঙের ছোঁয়া তার বান্ধবীদের চোখ এড়ায়নি। সুন্দরবন থেকে ফিরে আসার পর ভার্সিটির চেনা রুটিনে আবার জীবন চলতে শুরু করলো। ক্লাসের লেকচার, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছু আগের মতোই ছিল। তবে রিতার মনে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। বাচ্চা সেই মুহূর্তগুলো, আদিত্যর সাথে তার অপ্রত্যাশিত সান্নিধ্য, সব কিছু তার ভাবনার বারবার উকি দিচ্ছিল। পরের দিন ভার্সিটিতে এসে রিতা দেখল শায়লা শশী তার জন্য গেটের কাছে অপেক্ষা করছে। কিরে, কাল রাতে ভালো ঘুম হয়েছে তো, নাকি সুন্দরবনের স্বপ্নে বিভোর ছিলি? আর আদিত্যর কাঁধের আরাম কেমন ছিল? ঘুমের ঘোরে রাজকীয় অনুভূতি পেয়েছিস নিশ্চয়ই। তোরা একদম বধ হবি না, তাই না? চল তো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসে গিয়ে রিতা দেখল আদিত্য তার বন্ধুদের সাথে বসে আছে। তাদের চোখাচোখি হলো, দুজনেই মৃদু হাসলো। লেকচারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। রিতার মন বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। আদিত্য সেই শান্ত চোখে চাহনি যেন তার মনের গভীর কোথাও একটা ঢেউ তুলছিল। টিফিনের সময় শায়লা আর শশী রিতাকে ক্যান্টিনে নিয়ে গেল। কিরে, আজ তো হিরোর সাথে কোনো প্রোগ্রাম নেই, নাকি সুন্দরবনের ঘোর এখনো কাটেনি? থুর, কি যা তা বলিস তোরা, এমনি ক্যান্টিনে এসেছি। ক্যান্টিনে কিছুক্ষণ থাকার পর রিতা দেখলো আদিত্য একা একটা টেবিলে বসে কফি খাচ্ছে। তার মনে অজান্তে একটা দুর্বলতা কাজ করলো। সে তার বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, তোরা একটু বস, আমার একটা কাজ আছে, আমি আসছি। শায়লা আর শশী একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারা বুঝতে পারছিল রিতার কাজটা আসলে কি। রিতা ধীরে ধীরে আদিত্যের টেবিলের দিকে এগিয়ে গেল। হাই আদিত্য, একা বসে কফি খাচ্ছ? হাই রিতা, হ্যাঁ আসলে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। তুমি? এমনি ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। শিক্ষা সফরটা সত্যি খুব ভালো ছিল, তাই না? হ্যাঁ, অসাধারণ ছিল, আর তোমার সাথে সময় কাটিয়েও খুব ভালো লেগেছে। তাদের মধ্যে কিছুক্ষণ সুন্দরবনের স্মৃতিচারণ চলল। সেই মজার পাখির ডাক, বনের নিস্তব্ধতা, সবকিছু তারা আবার স্মরণ করলো। তাদের চোখে মুখে এক ধরনের ভালো লাগা ফুটে উঠল। কথা বলার সময় আদিত্য হঠাৎ একটু ইতস্তত করে বলল, রিতা, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। রিতার বুকের ভেতরটা ধুপ করে উঠল। সে আগ্রহ নিয়ে আদিত্যর দিকে তাকালো। তাদের সম্পর্কের নতুন একটা মোড় নিতে চলেছে, এটা রিতা অনুভব করতে পারছিল। মানে, সুন্দরবনে তোমার সাথে কথা বলে আমার মনে হয়েছে তুমি তুমি শুধু একজন ভালো বন্ধু নও, আমার তোমাকে অন্যরকম লাগে। রিতার মুখটা লজ্জে লাল হয়ে গেল। সে আদিত্যের চোখের দিকে তাকাতেই পারছিল না। তার বুকের ভেতর যেন হাজারটা প্রজাপতি উড়ছে।
অন্যরকম মানে? মানে আমার মনে হয় আমার তোমাকে ভালো লাগে রিতা, তার চেয়েও বেশি কিছু। আমি জানি না এটা হঠাৎ করে বলছি কিনা, কিন্তু সুন্দরবনে তোমার পাশে থাকার সময় তোমার ওইভাবে আমার কাঁধে মাথা রাখা সেই মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল ছিল। রিতা স্তব্ধ হয়ে বসে রইল। তার কানে যেন কিছুই ঢুকছে না। আদিত্যের কথাগুলো তার হৃদয়ে এক নতুন সুরে ঝংকার তুলো। সে কখনো ভাবেনি আদিত্য এভাবে তার মনের কথা বলবে। তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ রিতা, আমি জানি না তুমি কি ভাবো, তবে আমার দিক থেকে এটাই সত্যি। রিতা কিছুক্ষণ চুপ করে রইল। তার মনের মধ্যে নানা ভাবনা ভিড় করেছিল। সে প্রথম দিনের ঝগড়া, ক্যান্টিনে সেই বন্ধুত্বপূর্ণ আলোচনা, বাঁচে সেই নীরব মুহূর্ত, সুন্দরবনে সেই ভয় মেশানো আলিঙ্গন, সব কিছু যেন এক সূত্রে গাঁথা হয়ে যাচ্ছিল। আদিত্য, আমারও মনে হয় তুমি শুধু আমার বন্ধু নও। সুন্দরবনে তোমার সাথে আমারও খুব ভালো লেগেছে। তোমার তোমার কেয়ারিং স্বভাব, তোমার হাসি, সবকিছু আমার মন ছুঁয়েছে। তার মানে কি আমরা? হ্যাঁ আদিত্য, আমার মনে হয় আমরা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হতে পারি। ক্যান্টিনে সেই কোলাহলমুখর পরিবেশ, রিতার আদিত্য দুজনেই এক নতুন সম্পর্কের সূচনা করল। তাদের চারপাশে পৃথিবী যেন মুহূর্তের জন্য থেমে গেল। শুধু তাদের দুজনের হৃদস্পন্দনের আওয়াজ শোনা যাচ্ছিল। শায়লার শশী দূর থেকে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তাদের চোখের ভাষা যেন বলছিল, আমরা জানতাম এটা হবেই। সুন্দরবনের শিক্ষা সফর শুধু প্রকৃতির সৌন্দর্য দেখায়নি, বরং দুটি মনের মিলনও ঘটিয়েছে। ভার্সিটিতে তাদের নতুন সম্পর্কের শুরুটা ধীরে ধীরে আরও গাঢ় হচ্ছিল। ক্লাসের ফাঁকে চোরা চাহনি, ক্যান্টিনে একসাথে কফি, লাইব্রেরিতে পাশাপাশি বসে পড়া, এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের ভালোবাসার বাঁধনকে আরও মজবুত করে তুলছিল। একদিন আদিত্য রিতাকে বলল বিকেলে সে তাকে কোথাও নিয়ে যেতে চায়। রিতা প্রথমে একটু অবাক হলেও আদিত্যর চোখের আন্তরিকতা দেখে রাজি হয়ে গেল। বিকেলে আদিত্য রিতাকে নিয়ে গেল শহরের এক নির্জন লেকের ধারে। চারিদিকে সবুজ গাছপালা, শান্ত জলের বুকে অস্তগামী সূর্যের সোনালি আভা। পরিবেশটা ছিল খুবই রোমান্টিক। তারা লেকের পাড় ধরে হাঁটতে লাগলো। হাতে হাত রেখে নীরবতা ভেঙে তারা একে অপরের সাথে হালকা কথাবার্তা বলছিল। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করছিল আর ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল। হাঁটতে হাঁটতে তারা লেকের এক শান্ত কোণে এসে থামলো। চারিদিকে তেমন কেউ নেই, শুধু তাদের দুজনের পায়ের আওয়াজ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। আদিত্য রিতার দিকে ঘুরল, তার চোখে এক গভীর আবেগ। রিতা, এখানে আসতে আমার একটা বিশেষ কারণ ছিল। রিতা কৌতূহলী হয়ে আদিত্যের দিকে তাকালো। তার বুকের ভেতরটা আবার সেই চেনা ধুকপুকানি শুরু করলো। আমাদের একসাথে কাটানো এই সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সুন্দরবনে তোমার কাছাকাছি আসা, তোমার সে আলতো করে আমার কাঁধে মাথা রাখা, সেই অনুভূতিগুলো আমি কখনো ভুলতে পারবো না। তুমি আমার জীবনে এসে আমার সব কিছু বদলে দিয়েছো রিতা। আদিত্য পকেট থেকে একটি ছোট ভেলভেটের বক্স বের করলো। রিতা বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। আদিত্য বক্সটি খুলল। ভেতরে একটি ছোট্ট সুন্দর আংটি চিকচিক করছে। রিতা, আমি জানি হয়তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি কি আমার জীবন সঙ্গী হবে? তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে? আই লাভ ইউ রিতা। রিতার চোখে জল চিকচিক করছিল, আবেগে তার তো গলা ধরে আসছিল। সে কখনো ভাবেনি আদিত্য এত রোমান্টিকভাবে তাকে প্রপোজ করবে। তার মনে সব দ্বিধা দূর হয়ে গেল। ভালোবাসার এক গভীর স্রোত তার হৃদয় ছুঁয়ে গেল। হ্যাঁ আদিত্য, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আই লাভ ইউ টু। আদিত্য হাসি মুখে রিতার হাত ধরে আলতো করে আংটিটা তার আঙ্গুলে পরিয়ে দিল। অস্ত্রগামী সূর্যের আলোয় আংটিটা আরো ঝলমল করে উঠল, যেন তাদের সম্পর্কের প্রতীক। আদিত্যর প্রস্তাব শুনে রিতার চোখ থেকে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। আবেগের মুহূর্তে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। দুহাত বাড়িয়ে আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরল। তার ভেজা মুখ আদিত্যের বুকে লুকালো। আমি আমি বিশ্বাস করতে পারছি না এটা সত্যি হচ্ছে। তুমি আমার জীবনে এসে আমার সব স্বপ্ন সত্যি করে দিয়েছো আদিত্য। আদিত্য রিতাকে পরম মমতায় জড়িয়ে ধরল। তার চুলের উপর আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। রিতার কান্না ভেজা স্পর্শ আদিত্যের হৃদয় ছুঁয়ে গেল। সে অনুভব করলো রিতার ভালোবাসা কতটা গভীর। এই পাগলি, কাঁদছো কেন? এটা তো খুশির সময়।
আমারও বিশ্বাস হচ্ছে না রিতা, তুমি আমার হতে চলেছ। কিছুক্ষণ রিতা আদিত্যের বুকে মুখ গুজে রইল। তারপর তার কান্না ধীরে ধীরে শান্ত হলো। আদিত্য আলতো করে তার মুখটা তুলে ধরল। রিতার ভেজা চোখের দিকে তাকিয়ে আদিত্যের হৃদয় ভালোবাসায় ভরে উঠল। সে তার ডান হাত দিয়ে রিতার গালে অশ্রুজল মুছে দিল। তুমি জানো তোমার এই ভেজা চোখ দুটো আমার কাছে কতটা সুন্দর? রিতা হালকা হাসলো। আদিত্য তার দুহাত ধরে কাছে টেনে আনলো এবং পরম যত্নে রিতার কপালে একটা গভীর চুমু দিল। সেই চুম্বনে মিশেছিল তাদের ভালোবাসার গভীরতা, বিশ্বাস আর সারা জীবনের অঙ্গীকার। লেকের শান্ত বাতাস যেন তাদের ভালোবাসার পবিত্র স্পর্শ অনুভব করল। তাদের চারপাশের প্রকৃতি সেই ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল। সেই মুহূর্তেই রিতার আদিত্য যেন এক নতুন জগতে প্রবেশ করলো, যেন যেখানে শুধু ভালোবাসা আর বিশ্বাস ছাড়া আর কিছু নেই। পরের দিন ভার্সিটিতে রিতাকে দেখে শায়লা আর শশী থমকে গেল। তাদের প্রাণোচ্ছল রিতার মধ্যে আজ যেন এক স্নিগ্ধ শান্ত ভাব, চোখে মুখে এক অন্যরকম উজ্জ্বলতা, ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসি যেন কোনো গভীর সুখের ইঙ্গিত দিচ্ছে। কিরে রিতা, আজ তো তোকে একদম অন্যরকম লাগছে। কি ব্যাপার, কোনো নতুন রহস্য লুকিয়ে রেখেছিস নাকি? হ্যাঁ রে, সেই আগের চঞ্চল রীতা কোথায়? এই শান্তশিষ্ট প্রেমময়ী রীতা কে? সুন্দরবনে কি কোনো জাদু লেগেছে নাকি? তোরা বুঝো না বোঝার ভান করছিস তাই না? আসলে কাল বিকেলে আদিত্য আমাকে প্রপোজ করেছে তাই তো? আমরা জানতাম সেই সুন্দরবনেই কিছু একটা ঘটবে। হ্যাঁ, আমাদের চোখ কি আর ফাঁকি দেওয়া যায়? তাহলে কালকে সে রোমান্টিক লেকের ধারে সব পাকা কথা হয়ে গেছে তাই তো? রিতা লজ্জে মুখ নিচু করলো, কিন্তু ঠোঁটের হাসি আরো জড় হলো। হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করেছে আর আমি হ্যাঁ বলেছি। শায়লার শশী আনন্দে চিৎকার করে উঠল এবং রিতাকে জড়িয়ে ধরল। ইয়েস, ফাইনালি আমাদের রিতা আজ থেকে আর সিঙ্গেল নয়। আমরা তো প্রথম থেকেই জানতাম তোদের দুজনের মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ রে, সেই প্রথম দিনে ঝগড়া থেকেই আমরা আজ করেছিলাম। যাক বাবা, শেষ পর্যন্ত শুভ পরিণয় হলো। তাদের আনন্দ দেখে রিতাও হাসলো। তোরা তো খুশি হচ্ছিস যেন তোদেরই বিয়ে হচ্ছে। হব না? আমাদের বেস্ট ফ্রেন্ডের লাভ স্টোরির অবশেষে একটা সুন্দর পরিণতি পেল। এটা কি কম আনন্দের কথা? একদম। আর এখন তোকে আমাদের একটা বড় ট্রিট দিতে হবে, বুঝলি তো? এত বড় একটা খুশির খবর আমরা কি আর খালি মুখে থাকতে পারি? হ্যাঁ রিতা, আজকেই ক্যান্টিনে একটা দারুণ ট্রিট চাই। যা খুশি তা খাওয়া। আমাদের হিরোর পক্ষ থেকেও একটা স্পেশাল ট্রিট আশা করছি। রিতা হেসে তাদের আবদার মেনে নিল। তার ঠান্ডা স্বভাবের রহস্য এবার উন্মোচিত হলো। সে এখন ভালোবাসার রঙে রঙিন। ভার্সিটির সেই দিনটা রিতা আর তার বান্ধবীদের জন্য এক নতুন আনন্দের বার্তা নিয়ে এলো, আর তাদের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হলো। ভার্সিটির সেনা ক্যাম্পাস ধীরে ধীরে রিতার আদিত্যের প্রেমের নীরব সাক্ষী হয়ে উঠল। ক্লাসের ভাগে তাদের চোখের ইশারা, ক্যান্টিনে টেবিলে হাতে হাত রাখা, লাইব্রেরি কোণে ফিসফিস করে কথা বলা, এই ছোট্ট মুহূর্তগুলো তাদের ভালোবাসার ক্যানভাসে নতুন রং যোগ করতে শুরু করলো। একদিন বিকেলে আদিত্য রিতাকে নিয়ে গেল ভার্সিটির পেছনের বাগানে। নানা রঙের ফুলে সেজে ওঠা সেই শান্ত জায়গাটি তাদের একান্ত ভালোবাসার কোণ হয়ে উঠল। তারা ঘাসের উপর বসে একে অপরের হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন বুনতে লাগলো। জানো রিতা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার পাশে আছো। সেই প্রথম দিনের ঝগড়াটা মনে আছে? তখন কি ভেবেছিলাম আমাদের মধ্যে এমন সম্পর্ক তৈরি হবে? আমারও মাঝে মাঝে অবাক লাগে, তবে আমার মনে হয় আমাদের দুজনের ভাগ্যেই এমনটা লেখা ছিল। না হলে সুন্দরবনের সেই পাখির ডাকটা কেন এত মিষ্টি লাগবে আমাদের? তার দুজনেই হেসে উঠল। আদিত্য রিতার হাত ধরে তার কপালে আলতো করে চুমু খেলো। তুমি আমার জীবনে একটা শান্ত সকালের মতো রিতা। তোমার পাশে থাকলে সব চিন্তা দূর হয়ে যায়। আরেকদিন রিতা আদিত্যের জন্য তার পছন্দের গানকে শুনিয়েছিল ভার্সিটির কালচারাল প্রোগ্রামে। আদিত্য মুগ্ধ হয়ে রিতার দিকে তাকিয়েছিল, তার চোখে ভালোবাসার গভীর সমুদ্র। গান শেষ হওয়ার পর আদিত্য ছুটি গিয়ে রিতাকে জড়িয়ে ধরেছিল সবার সামনে। তোমার গানে জাদু আছে রিতা, আমার হৃদয় ছুঁয়ে যায়। রাতের আকাশে ভরা তারার নিচে ভার্সিটির গেটের পাশে দাঁড়িয়ে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, একে অপরের জীবনের গল্প
ছোটবেলার স্মৃতি, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছু তারা অপকটে ভাগ করে নিত। মাঝে মাঝে মনে হয় সময়টা যেন থমকে যাক আদিত্য, শুধু তুমি আমি আর এই মুহূর্তগুলো হারিয়ে যাই। আমারও তেমন মনে হয় রিতা, কিন্তু জীবনের পথে একসাথে হাঁটতে তো আরও অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে, তাই না? তাদের ভালোবাসার গভীরতা শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। শায়লা আর শশী তাদের সম্পর্কের সবচেয়ে বড় সমর্থক ছিল। তারা সুযোগ পেলে রিতা আর আদিত্যকে একসাথে সময় কাটানোর জন্য উৎসাহিত করত এবং তাদের খুনসুটিতে যোগ দিত। কি রে রিতা, আজ তো হিরোর সাথে মুভি ডেট আছে নাকি? সব প্ল্যান ফাইনাল তো? হ্যাঁ, আর ফেরার পথে আমাদের জন্য মিষ্টি আনতে ভুলিস না যেন। প্রেমের মিষ্টি তো আরও স্পেশাল হয়, তাই না আদিত্য? তার আদিত্য হেসে তাদের আবদার মেনে নিত। ভার্সিটির ব্যস্ত রুটিনের ফাঁকে রিতার আদিত্য সুযোগ পেলেই একে অপরের সাথে সময় কাটানোর জন্য বেরিয়ে পড়তো। কখনো শহরের কোনো কফি শপে, কখনো লেকের ধারে, আবার কখনো কোনো ঐতিহাসিক স্থানে। তাদের প্রতিটি গন্তব্যই ভালোবাসার রঙে রাঙ্গানো থাকতো। একদিন আদিত্য রিতাকে নিয়ে গেল শহরের উপকণ্ঠে এক পুরনো জমিদার বাড়িতে। ভগ্নপ্রায় হলেও সেই বাড়িটি নিরাপত্তায় আর স্থাপত্যের সৌন্দর্য তাদের মুগ্ধ করল। তারা পুরনো দিনের সেই গল্প আলোচনা করতে করতে বিশাল আঙ্গিনা ঘুরে দেখল, একে অপরের হাত ধরে। এই জায়গাটা দেখলে মনে হয় যেন কত কত ভালোবাসার ইতিহাস লুকিয়ে আছে এখানে। হ্যাঁ, আর আমারও আজ এখানে নিজেদের ভালোবাসার একটা ছোট্ট ইতিহাস তৈরি করছি। সন্ধ্যায় তারা গেল শহরের সবচেয়ে উঁচু টিলায়, যেখানে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায়। আকাশ যখন লাল আর কমলা রঙে ভরে উঠল, আদিত্য রিতার হাত ধরে তার পাশে এসে দাঁড়ালো। এই সূর্যোদয়টা যেন আমাদের ভালোবাসার মতোই সুন্দর রিতা, ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে আর মন ভরে দিচ্ছে। তা আদিত্যের কাঁধে মাথা রেখে বলল, আর তুমি আমার পাশে থাকলে সব কিছুই আরো সুন্দর লাগে। একদিন তারা রাতের শহর ঘুরতে বেরিয়েছিল। রাস্তার আলোয় তাদের মুখের উপর এক মায়াবী আভা পড়ছিল। তারা ফুটপাতের খাবার দোকানে দাঁড়িয়ে ফুচকা খেলো, রিকশায় করে পুরো শহরটা ঘুরে দেখলো, আর একে অপরের চোখে ভালোবাসার উষ্ণতা অনুভব করলো। আমার মনে হয় এই শহরের প্রতিটি রাস্তার বাঁক, প্রতিটি আলো আজ আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। হ্যাঁ, আর এই স্মৃতিগুলো আমাদের হৃদয়ে জীবন্ত থাকবে। তাদের প্রতিটি শুরুতে যাওয়া ছিল ভালোবাসার একটি নতুন কবিতা। কখনো তারা নীরব চাহনিতে মনের কথা প্রকাশ করত, কখনো বা আলতো স্পর্শে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিত। তাদের রোমান্টিক মুহূর্তগুলো ছিল স্নিগ্ধ আর গভীর, যেখানে শুধু তারা দুজন তাদের ভালোবাসার জগৎ বিরাজ করত। একে অপরের সান্নিধ্যে তারা খুঁজে পেত শান্তি আর আনন্দ, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করত। তাদের প্রেম জীবন যেন এক মিষ্টি সুরের মতো, যা তাদের হৃদয় সর্বদা অনুরণিত হতো। রিতার আদিত্যের ভালোবাসার গভীরতা সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে। একে অপরের প্রতি বিশ্বাস আর নির্ভরতা তাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দেয়। একদিন তারা দুজনে অনুভব করলো তাদের এই সুন্দর সম্পর্কের কথা এবার পরিবারের সাথে ভাগ করে নেওয়া উচিত। প্রথমে কিছুটা ইতস্তত করলো, তার দুজনে মিলে একটি পরিকল্পনা করলো। রিতা রাজি হলো প্রথমে তার পরিবারের সাথে কথা বলতে, তারপর আদিত্য তার পরিবারের সাথে জানাবে। এক বিকেলে রিতা তার মায়ের কাছে গিয়ে বসলো। মায়ের সাথে অনেকক্ষণ ধরে নানা কথা বলার পর রিতা সাহস করে আদিত্যের কথা বলল। মা, আমার একটা বিশেষ কথা বলার ছিল। হ্যাঁ রে, বল কি হয়েছে? তুই আজ এত গম্ভীর কেন? মা, তুমি তো জানো ভার্সিটিতে আমার একজন খুব ভালো বন্ধু আছে, আদিত্য। হ্যাঁ জানি তো, খুব ভালো ছেলে শুনেছি। আসলে মা, ও শুধু আমার ভালো বন্ধু না, আমরা দুজন দুজনকে একে অপরকে ভালোবাসি। রিতার কথা শুনে তার মা প্রথমে কিছুটা অবাক হলেন, এরপর মেয়ের মুখের দিকে তাকিয়ে তার ভেতরে ভালোবাসা অনুভব করলেন। তুই কি সত্যি বলছিস রিতা? তোরা দুজনে ভালোবাসিস? হ্যাঁ মা, আমরা দুজন অনেক ভেবেছি। আমাদের মনে হয় আমরা একসাথে সারা জীবন কাটাতে পারবো। রিতার মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর স্নেহের হাসি হেসে বললেন, আমার তো মনে হয় আদিত্য খুব ভালো ছেলে। তোর পছন্দ আমার অপছন্দ হবে না, তবে ওর পরিবারের সাথেও তো কথা বলতে হবে, তাই না? হ্যাঁ মা, আদিত্য ওর পরিবারের সাথে খুব শীঘ্রই কথা বলবে। রিতার মায়ের ইতিবাচক সাড়া পেয়ে রিতা আশ্বস্ত হলো
এরপর আদিত্য তার পরিবারের সাথে একই কথা বলল। প্রথমে তাদের পরিবারেও কিছুটা দ্বিধা ছিল, তবে আদিত্যের দৃঢ় বিশ্বাস আর রিতার প্রতি তার ভালোবাসার গভীরতা দেখে তারও রাজি হলেন। এরপর দুই পরিবারের একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে রিতা আর আদিত্যের আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের সব কথা সকলের সামনে জানালো। তাদের ভালোবাসার কথা শুনে দুই পরিবারের সদস্যরা খুব খুশি হলেন এবং তাদের আশীর্বাদ করলেন। সেই সন্ধ্যায় রিতা আর আদিত্য একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের ভালোবাসার যাত্রা এবার এক নতুন পথে এগিয়ে চলার জন্য প্রস্তুত। রিতা আর আদিত্যের ভালোবাসার কথা দুই পরিবারে জানাজানি হওয়ার পর সবকিছু যেন আরও দ্রুত এগোতে শুরু করলো। দুই পরিবারের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হলেন, কথাবার্তা বলেন এবং খুব শীঘ্রই বুঝলেন রিতা আর আদিত্যকে একে অপরের জন্য একদম সঠিক। তাদের দুজনের মধ্যকার বোঝাপড়া আর ভালোবাসা দেখে উভয় পরিবার খুব খুশি হলো। একদিন দুই পরিবারের মুরব্বীরা একসাথে বসলেন। রিতার আদিত্যের ভবিষ্যতের কথা আলোচনা করলেন। তাদের একটাই চাওয়া ছিল ছেলেমেয়েরা যেন সুখে থাকে। রিতার আদিত্যের সম্মতিতেই তাদের বিয়ের সিদ্ধান্ত নিলেন। সেই খবর রিতা আর আদিত্যের কাছে যেন এক স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। তার দুজনেই আনন্দে আপ্লুত হলো। এতদিনের ভালোবাসা এবার পরিণতি পেতে চলেছে, এই ভাবনাতে তাদের মন ভরে উঠল। রিতা খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরে আদিত্য রিতার কপালে ছোট্ট একটা চুমু দেয়। বিশ্বাস হচ্ছে না আদিত্য, আমরা সত্যি সত্যি একসাথে সারা জীবন কাটাবো। হ্যাঁ রিতা, এটা সত্যি আমাদের ভালোবাসার জয় হলো। বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। দুই বাড়িতে শুরু হলো সাজ রব। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যেই আনন্দ ঢেউ লাগলো। রিতার আদিত্যের জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় যেন সবাই অধীর আগ্রহে ছিল। রিতার বান্ধবীরা শায়লা আর শশী তো আনন্দে আত্মহারা। তারা বিয়ের সমস্ত অনুষ্ঠানে নিজেদের ঝাঁপিয়ে পড়ল। শায়লা রিতাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আমাদের রিতার বিয়ে। আমরা তো এই দিনের অপেক্ষাতেই ছিলাম। তোর ভালোবাসা পূর্ণতা পেল। হ্যাঁ রে, আর দেখিস তোদের বিয়েটা যেন রূপকথার মতো হয়। আদিত্যর বন্ধুরাও খুব খুশি। তারা তাদের বন্ধুকে নতুন জীবন শুরু করার জন্য শুভেচ্ছা জানালো। বিয়ের প্রস্তুতি চলতে থাকে পুরো দমে। রিতার আদিত্য দুজনেই যেন এক নতুন স্বপ্নে বিভোর। তাদের ভালোবাসা পূর্ণতা পেতে আর বেশি দেরি নেই। তাদের পরিবার এবং বন্ধুরা তাদের এই নতুন যাত্রার পাশে থাকার জন্য প্রস্তুত। বিয়ের তোড়জোড় শুরু হলেও রিতা আর আদিত্য তাদের ভালোবাসার ছোট ছোট মুহূর্তকে হারাতে দেয়নি। ব্যস্ততার মাঝেও তারা একে অপরের জন্য সময় বের করে নিত। নিজেদের মতো করে কিছু সুন্দর স্মৃতি তৈরি করে নিত। একদিন বিকেলে রিতা আদিত্যের সাথে তার পুরনো ভার্সিটি ক্যাম্পাসে ঘুরতে গেল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, যেখানে তাদের বন্ধুত্ব গাঢ় হয়েছিল। সেই চেনা জায়গাগুলো যেন তাদের ভালোবাসার প্রথম দিনের সাক্ষী। তারা সেই ক্যান্টিনে বসে কফি খেলো। সে লেক পারে হেঁটে বেড়ালো, যেখানে আদিত্য প্রথম রিতাকে প্রপোজ করেছিল। রিতা আদিত্যের হাত ধরে বলে, এই জায়গাগুলো আমাদের কত স্মৃতি জড়িয়ে রেখেছে, তাই না? মনে হয় এই সেদিন আমরা অচেনা ছিলাম। হ্যাঁ, আর আজ আমরা সারা জীবনের জন্য এক হতে চলেছি। সময় সত্যিই খুব দ্রুত চলে যায়। আরেকদিন আদিত্য রিতাকে নিয়ে গেল তাদের প্রথম ডেটে সেই কফি শপে। সেই একই টেবিলে বসে তারা পুরনো দিনের কথা মনে করলো, নিজেদের ভুলগুলো নিয়ে হাসাহাসি করলো আর একে অপরের তাদের প্রতি ভালোবাসা আরও একবার প্রকাশ করলো। মনে আছে প্রথম দিন আমি কতটা নার্ভাস ছিলাম, তোমার সাথে কি কথা বলবো খুঁজে পাচ্ছিলাম না। আর আমি ভাবছিলাম তুমি এত গম্ভীর কেন? কে জানতো সেই গম্ভীর ছেলেটাই একদিন আমার জীবনসঙ্গী হবে। এর কেনাকাটার ফাঁকেও তাদের রোমান্টিক মুহূর্ত তৈরি হতো। রিতা যখন বিয়ের শাড়ি পছন্দ করত, আদিত্য অবলোক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকতো। গহনার দোকানে রিতা যখন কোনো গহনা পরত, আদিত্য মুগ্ধ হয়ে তার প্রশংসা করত। তোমাকে সব পোশাকেই সুন্দর লাগে রিতা, তবে বিয়ের পোশাকে তোমাকে ঠিক যেন স্বপ্নপুরী রাজকন্যার মতো লাগবে। তুমিও কম সুদর্শন লাগবে না আমার রাজপুত্র। রাতের বেলা যখন বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হতে যেত, তারা ছাদে গিয়ে বসতো। তারা ভরা তারার নিচে একে অপরের হাত ধরে চুপচাপ বসে থাকতো, যেন নীরবতায় তাদের ভালোবাসার ভাষা। আর কয়েকটা দিন রিতা, তারপর আমরা সারা জীবনের জন্য একসাথে।
রিতা আদিত্যের কাঁধে মাথা রাখে। আমার আর তর সইছে না আদিত্য। বিয়ের প্রস্তুতির এই ব্যস্ততার মাঝেও রিতা আর আদিত্য তাদের ভালোবাসার উষ্ণতা ধরে রেখেছিল। তাদের প্রতিটি ছোট ছোট মুহূর্তে ছিল রোমান্টিকতায় ভরপুর, যা তাদের সম্পর্কের বাঁধনকে আরও দৃঢ় করেছিল এবং তাদের নতুন জীবনের স্বপ্নকে আরও রঙিন করে তুলেছিল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো রিতা আর আদিত্যের বিয়ের দিন। সকাল থেকেই দু বাড়িতে উৎসবের আমেজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে সেজেগুজে হাজির। রিতার বাড়িতে শানের সুর আর আদিত্যের বাড়িতে উৎসবের কোলাহল যেন এক নতুন জীবনের আগমন বার্তা দিচ্ছে। রিতা আজ অপরূপা, লাল বেনারসিতে সোনার গহনায় সে যেন সাক্ষাৎ লক্ষ্মী। তার চোখে মুখে আনন্দের আভা, ঠোঁটের মৃদু হাসি তার ভেতরে উত্তেজনাকে চাপা দিয়ে রেখেছে। তার বান্ধবীরা শায়লা আর শশী সকাল থেকেই তার পাশে ঘুরঘুর করছে, তাকে সাজাতে সাহায্য করছে আর একে অপরে এক দুষ্টামি ভরা কথা বলছে। শায়লা রিতার চোখে কাজল লাগাতে লাগাতে বলে, কিরে রিতা, আজ তো তোর জীবনের সবচেয়ে স্পেশাল দিন। নার্ভাস লাগছে নাকি ভেতরে ভেতরে লাড্ডু ফুটছে? আর দেখিস তো, আজ আমাদের হিরো যখন আসবে তখন যেন চোখ ফেরাতে না পারে। আমাদের রানীকে দেখলে তো অজ্ঞান হয়েই যাবে। তোরা থাম তো, বর না এলে কি হবে? আরে আসবে আসবে, ঘোড়ায় চড়ে রাজপুত্র ঠিক এসে পড়বে, আর তুই শুধু দেখবি আমরা কি কাণ্ড করি। কিছুক্ষণ পর আদিত্য এসে পৌঁছালো। ধুতি পাঞ্জাবিতে তাকেও অসাধারণ দেখাচ্ছে। তার চোখে মুখে রিতাকে পাওয়ার আনন্দ। বরযাত্রীদের আগমনে উৎসবের মাত্রা আরও বেড়ে গেল। বিয়ের লগ্ন ঘনিয়ে এলো। রিতা ধীরে ধীরে বিয়ের পিঁড়ির দিকে এগিয়ে গেল। তার পাশে তার মা বাবা, অন্যদিকে আদিত্য অপেক্ষা করছে তার জীবন সঙ্গীকে পাওয়ার জন্য। তাদের চারিদিকে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের উল্লাসধ্বনি। শুভদৃষ্টির সময় রিতা আর আদিত্য যখন একে অপরের দিকে তাকালো, তখন তাদের চোখে শুধুই ভালোবাসা আর সারা জীবনের অঙ্গীকার। সেই মুহূর্তে মনে হলো যেন সময় থমকে দাঁড়িয়েছে, শুধু দুটি হৃদয়ের মিলন দেখছে সকলে। এরপর মালা বদল হলো। রিতা আর আদিত্য একে অপরের গলায় ভালোবাসার মালা পরিয়ে দিল। পুরোহিতের মন্ত্রপাঠ আর সকলের আশীর্বাদে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিয়ের পর রিতা যখন শ্বশুরবাড়ির দিকে রওনা হলো, তখন তার চোখে অশ্রু জল। একদিকে নতুন জীবনের আনন্দ, অন্যদিকে চেনা পরিবেশ ছেড়ে যাওয়ার বেদনা। শায়লার শশী দৌড়ে সেই রিতাকে জড়িয়ে ধরল। কাঁদিস না রিতা, আমাদের কথা মনে রাখিস, আর ওখানে গিয়ে আমাদের ভুলে যাস না যেন। হ্যাঁ রে, আর হিরোর সাথে কিন্তু খুব ভালোভাবে সংসার করবি। আমাদের ট্রিট কিন্তু বাকি রইল। রিতা হেসে তাদের বিদায় জানালো। আদিত্য তার হাত ধরে নতুন এক ভবিষ্যৎ দিকে এগিয়ে চলল। তাদের ভালোবাসার গল্প আজ এক নতুন পরিণতি পেল, আর সেই গল্পের সাক্ষী রইল তাদের পরিবার, বন্ধু আর সুন্দর স্মৃতিময় সেই ভার্সিটির ক্যাম্পাস। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে সকল আত্মীয় স্বজন আর বন্ধুদের কোলাহল থেমে গেল। রিতার আদিত্য অবশেষে তাদের নতুন জীবনের প্রথম রাতের নীরবতা এসে দাঁড়ালো। বাসের ঘরটি সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের সুবাস হালকা ঘরে আর নব দম্পতির জন্য অপেক্ষা করা একটি নতুন পৃথিবী। রিতা ঘরে প্রবেশ করলো একটু লজ্জা ভঙ্গিতে। আদিত্য তার জন্য অপেক্ষা করছিল। দরজা বন্ধতেই আদিত্য এগিয়ে এসে রিতার হাত ধরল, তার চোখে গভীর ভালোবাসা। অবশেষে আমরা আজ থেকে সত্যি এক হলাম রিতা। রিতা লজ্জা মিশ্রিত হাসিতে আদিত্যর দিকে তাকালো। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। আদিত্য রিতার গাল ধরে বলে, তুমি জানো, আজ তোমাকে ঠিক যেন কোনো স্বপ্নপুরী মনে হচ্ছে। আমার বিশ্বাস হচ্ছে না এত সুন্দর একটা মানুষ আমার জীবনসঙ্গী। রিতা আদিত্যের বুকে আলতো করে মাথা রাখলো। তুমিও আমার দেখা সবচেয়ে ভালো মানুষ আদিত্য। আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিছুক্ষণ নীরবতায় তারা একে অপরের উষ্ণতা অনুভব করলো। তারপর আদিত্য রিতার হাত ধরে তাকে বিছানার কাছে নিয়ে বসালো। সারাদিনের ধকল গেছে, তুমি একটু বিশ্রাম নাও। তুমিও ক্লান্ত, চলো দুজনে বসি। তারপর পাশাপাশি বসলো। আদিত্য রিতার চুলে ক্লিপ খুলে দিতে লাগলো। লম্বা চুলগুলো রিতার পিঠে ছড়িয়ে পড়লো। তোমার চুলের গন্ধ আমার খুব প্রিয়। রিতা শিউরে উঠল আদিত্যের স্পর্শে। সে আদিত্যের কাঁধে মাথা রাখল।
আমারও তোমার স্পর্শ খুব ভালো লাগে, মনে হয় যেন সব ভয় দূর হয়ে যায়। একদিন ভরা সন্ধ্যায় তাদের পুরনো বেলকুনিতে বসেছিল, হাতে হাত রেখে তাদের নাতি নাতনিরা আশেপাশে খেলছিল। মনে আছে সেই প্রথম দিন ভার্সিটিতে আমাদের ঝগড়া হয়েছিল? কে ভেবেছিল সেই ঝগড়া একদিন এত সুন্দর একটা সম্পর্কের জন্ম দেবে? আর সেই সুন্দরবনের ভেংচিমারা পাখিটা, ওটাই তো আমাদের ভালোবাসার প্রথম গান গেয়েছিল, তাই না? তার আদিত্যের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কারণ তাদের মধ্যে বিশ্বাস ও একে অপরের প্রতি অঙ্গীকার ছিল। একটি সুস্থ সম্পর্কের জন্য এই দুটি জিনিস অপরিহার্য। পরিশেষে এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক সময়ের অপেক্ষা করে। প্রথম দিকের বাধা পেরিয়েও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া সম্ভব, যদি দুটি মানুষ একে অপরের প্রতি সিনসিয়ার থাকে।